জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ আর থার্ড পেজের যে সায়েন্সের কোশ্চেনগুলো এসছে না, তার মধ্যে যেগুলো সব থেকে বেশি রিপিট হয়েছে আর সব থেকে বেশি মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো। কেমন? আজকের ক্লাসে আমি মোটামুটি সায়েন্সের সমস্ত চ্যাপ্টার কভার করেছি যতগুলো তোমাদের সিলেবাসে আছে। এরপরও যদি কোনো চ্যাপ্টার যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে সেই চ্যাপ্টারগুলো তোমরা একটু দেখে নিও। বা আমি মানে বিশেষ করে আমি কোনো চ্যাপ্টার মিসই করিনি, ঠিক আছে? আর কিছু যদি কোনো চ্যাপ্টার মিস হয়ে গিয়ে থাকে তো সেই কোশ্চেনগুলো তুমি না নর্মাল মানে আউট নলেজ দিয়ে তুমি করে নিতে পারবা, ঠিক আছে? বেসিক নলেজের উপর কোশ্চেন দিচ্ছে। ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো, দেখার পর যদি তোমার ক্লাসটা থেকে যদি কোনো 1%ও কিছু শিখতে পারো বা তোমার যদি ভালো লাগে তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও, হ্যাঁ? আর হচ্ছে তোমরা না আমাকে জানিও তো যে আমার পড়ানো তোমরা বুঝতে পারছো কিনা বা আমার পড়ানোর মধ্যে কোনো কিছু চেঞ্জেস আনতে হবে কিনা। মানে জাস্ট এটা আমি আমার ফিডব্যাকের জন্য জানতে চাইছি, ঠিক আছে? তো তোমরা আমাকে জানিও, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? দেখো, অক্সিজেন কি হয়, এর পারমাণবিক সংখ্যা 8 আর পারমাণবিক ভর কত হয়? 16। এবার যেহেতু অক্সিজেন গ্যাসের কথা বলেছে, মানে কি দুটো অক্সিজেন আছে, তো একটার যদি 16 হয় তো দুটোর কত হবে? 16 ইন্টু 2, তাই না? 16 দুগুনি 32 গ্রাম পার মোল। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? দেখো, পরীক্ষাতে আর কি কি চলে এসছে, তোমার জল চলে এসছে, ঠিক আছে? জলের মনে রাখবা তোমার হচ্ছে 18। কিভাবে হয়? এইচ কটা আছে? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাই না? যেহেতু দুটো আছে তো 2 1 কে 2 প্লাস অক্সিজেনের কত হয়? 16, 18। এবার তোমাকে আরেকটা তোমার এসেছিল কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডের কথা হয় তোমার 44, সেম ভাবে বের করে নেবা। একটা তোমার এসেছিল ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? CaCO3। এটার তুমি মনে রাখবা 100 গ্রাম হয়, ঠিক আছে? 100 গ্রাম। কিভাবে বার করবা? ক্যালসিয়ামের কত হয়? পারমাণবিক সংখ্যা 20 আর পারমাণবিক ভর হচ্ছে 40, ঠিক আছে? কার্বনের কত হয়? 6 আর পারমাণবিক ভর 12। অক্সিজেনের কত হয়? 16, কিন্তু যেহেতু তিনটা আছে কত হবে? 48। তো 48 12-তে 60, 60 আর 40-এ 100 গ্রাম, ঠিক আছে? এই কোশ্চেনগুলো তোমাদের এই গ্রুপ ডিতেই চলে এসেছে, তাই এইগুলো ডিরেক্ট তুমি মনে রাখো, 32, 18, 44, ঠিক আছে? আর যদি নতুন কিছু দেয় তো এইভাবে তোমরা বার করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন জীবের মধ্যে প্রাইমারি ফিশন ঘটে, বাইনারি ফিশন ঘটে। দেখো, বাইনারি ফিশন কি হয় বলতো? কোনো কোনো জীব যখন নিজের শরীরকে দুই ভাগে ভাগ করে দেয়, ঠিক আছে? দুই ভাগে ভাগ করার পর এই একটা ভাগ কি করে? নতুন একটা জীবের নির্মাণ করে দেয়। এই ভাগটা কি করে? নতুন একটা জীবের নির্মাণ করে দেয়। এই যে মানে নিজেদের শরীরকে দুটা ভাগে মানে খণ্ডিত করে নতুন জীবের যে নির্মাণ করছে, এটাকে আমরা বাইনারি ফিশন বা ফিশন বলি, ঠিক আছে? এই জিনিসটা করে কে? মনে রাখবো, এই জিনিসটা করে তোমাদের অ্যামিবা। অ্যামিবা ছাড়া আর কে করে? মনে রাখবো তোমরা জীবাণু, ঠিক আছে? জীবাণু। দেখো, প্ল্যানেরিয়া আর হাইড্রা, ঠিক আছে? এই দুজন কি করে বলতো? এরা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা রিজেনারেশন বলে একটা মানে কি বলবো জনন পদ্ধতি আছে, সেটা করে। এটাতে কি হয় বলতো? ফ্র্যাগমেন্টেশন আর রিজেনারেশনে ধরো একটা বডি আছে, ঠিক আছে? এটা ধরো একটা বডি, এবার এই বডিটা কি করবে? একটা সময় পর নিজেকে খণ্ডিত করে নেবে বিভিন্নভাবে। এবার এই খণ্ডন করার পর কি করবে? ধরো এই টোটালটা একটা ভাগ আছে, তো এখান থেকে এটা বেরিয়ে গেল, তো এটা এরকম ভাবে বেরাবে। এবার বাকি পার্টটা তো নাই, তখন এই বাকি পার্টটা করবে কি? নিজেরাই এইভাবে তৈরি করে নেবে, ঠিক আছে? এটাকে বলে রিজেনারেশন, মানে নিজে থেকেই এই জিনিসটাকে তৈরি করুন। যেমন ধরো এই পার্টটা যদি বেরিয়ে চলে আসে, ধরো মিডিলের পার্টটা বেরিয়ে চলে এলো, এবার ওর উপরে কি এই ভাগটা নেই, এই ভাগটা নেই, তখন এই কি করবে? উপরে এরকম নিজের একটা ক্লোনিং করে নেবে আর নিচে কি করবে? এরকম একটা ক্লোনিং করে নেবে, ঠিক আছে? এটাকেই বলে রিজেনারেশন, মানে রিজেনারেট করে নেওয়া বা ফ্র্যাগমেন্টেশন। কে করে এটা? প্ল্যানেরিয়া আর হাইড্রা করে। আচ্ছা, হাইড্রার কেস আরেকটা মনে রাখবা, হাইড্রা কিন্তু বাডিং বলে একটা মানে কি বলবো অযৌন প্রজনন হয়, সেই জিনিসটা করে। বাডিং এ কি হয় বলতো? এই ধরো আমাদের যেরকম গাছের কুড়ি হয় কি না, ধরো একটা গাছ আছে, গাছের কি হয়? একটা কুড়ির মতো অংশ বেরোয়, তো হাইড্রারও শরীর থেকে এরকম গাঁঠের মতো একটা জিনিস বেরোয়, সেখান থেকে এরকম কুড়ির মতো বেরিয়ে যায়, ঠিক আছে? এবার ধরো এটা যখন বড় হয়ে যাবে তখন কি হবে? এটা ওয়েট বেড়ে যাবে, ওয়েট বাড়ার পর কি হয়? এই ভেঙে পড়ে যায়। ভেঙে পড়ে যাওয়ার পর কি, এই যে ভেঙে যাওয়া অংশটা এই কি করে? আবার নতুন শরীর তৈরি করে নেয়, আবার এখান থেকে সেম সিস্টেম আরেকটা বেরোবে, এইভাবে প্রজনন পদ্ধতি চলতে থাকে। তো হাইড্রার কেসে মনে রাখবা, হাইড্রা হচ্ছে এমন একটা জীব যে তোমার বাডিংও করে আর ফ্র্যাগমেন্টেশন বা রিজেনারেশনও করে। ধরো তোমাকে পরীক্ষাতে হাইড্রা অপশনে দিল না, তাহলে তোমাকে অপশনে দেবে কি বলো তো? ছত্রাক। কেমন? তো সেই কেসে তোমাকে ছত্রাক অ্যান্সার করে আসতে হবে। আর যদি হাইড্রা তোমাকে দিতে হয় তো হাইড্রাই করে আসতে পারবে। আর ইউগ্লিনা, অ্যামিবা এগুলো সব কি প্রজনন মানে অযৌন প্রজনন তন্ত্রই করে। ইউগ্লিনা বলে দাও, তোমার স্পঞ্জি বলে দাও, প্রোটোজোয়া বলে দাও, সব এগুলো মানে কি বলবো অযৌন প্রজনন করে, ঠিক আছে? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এনজাইম প্রধানত কোন কোষের অঙ্গাণুতে পাওয়া যায়? দেখো, কালকের ক্লাসে আমি তোমাকে বলছি এনজাইম কোন কোষে পাওয়া যায়। লাইসোসোমের মধ্যে বলছিলাম এটাকে জল অপঘটক এনজাইম বলা হয়। কেন কি লাইসোসোম কি করে বলতো? মানে যেসব আমরা খাবার খাই সেই খাবারের যে মেটেরিয়াল প্রোটিন এগুলো আছে না, এগুলোকে কি পরিপাক করে, ঠিক আছে? মানে পাচন তন্ত্রের কাজ। কোষের পাচন তন্ত্র তোমরা মনে রাখবা লাইসোসোমকে বলে। আর যদি তোমাকে প্রশ্নতে বর্জ্য পদার্থ রিলেটেড কোনো কোশ্চেন দিয়ে দেয় আর কোষাঙ্গ দিয়ে দেয়, এই কোষের অঙ্গগুলো, লাইসোসোম যদি অপশনে থাকে লাইসোসোম তুমি কারেক্ট অ্যান্সার করে দাও, ঠিক আছে? ওটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা, লাইসোসোমকে কি বলে তোমরা মনে রাখবা? সুইসাইড ব্যাগ অফ সেল বলা হয়, ঠিক আছে? কারণ কি করো, এ ধরো যখন
কোনো কোষ অঙ্গ কাজ করছে না তখন কি করে ওই কোষ অঙ্গটাকে কেটে বাদ দিয়ে দেয়। এবার ধরো এরকম কাজ করছে না, বিভিন্ন কোষ অঙ্গ কাজ করছে না, লাইসোসোমের আন্ডারে যারা আছে, এবার যখন কেউই কাজ করছে না তখন এ কি করবে, লাইসোসোম নিজেকেই পুরো ধ্বংস করে দিবে, ঠিক আছে, ধ্বংস করে ওখান থেকে কেটে বাদ হয়ে যাবে। এই জন্য একে সুইসাইড ব্যাগ অফ সেল বলা হয়। রাইবোজোম কি করে, রাইবোজোমকে তোমার প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে। এ কি করে, তোমার প্রোটিনের নির্মাণ করে। দুই রকমের প্রোটিন এ নির্মাণ করে, মনে রাখবে, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S, ঠিক আছে। 70S প্রোক্যারিওটিক জীবের জন্য, 80S হচ্ছে তোমার ইউক্যারিওটিক কোষের জন্য। আর মনে রাখবো এই রাইবোজোমই হচ্ছে সব থেকে ছোট কোষাঙ্গ, সব থেকে ছোট কোষাঙ্গ, ঠিক আছে। আর সব থেকে বড় কোষাঙ্গ কি, এর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি সব থেকে বড় কোষাঙ্গ। এর কাজ কি, এ হচ্ছে প্রোটিন, এই যে যেমন রাইবোসোম কি করে, প্রোটিনের নির্মাণ করে, এই তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, এই হচ্ছে প্রোটিনের, এরও প্রোটিনের নির্মাণ করে, প্লাস কি করে প্রোটিনের পরিবহনও করে দেয়। আর এর যদি তুমি মেন কাজ বলতে পারো, এই কি করে বিভিন্ন ধরনের মেমব্রান তৈরি করে, ঠিক আছে। যেমন ধরো সেল মেমব্রান তৈরি করলো, নিউক্লিয়াস মেমব্রান তৈরি করলো, ঠিক আছে, এইসব জিনিস তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমরা মনে রাখো দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া তোমরা প্রত্যেকের জন্য, এটাকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বলা হয়, তাই না। এক সেকেন্ড, এটাকে কি বলে, পাওয়ার হাউস অফ সেল বলা হয়, ঠিক আছে। এর মধ্যে কি হয়, যত রকম যে কোষের যে শ্বসন তন্ত্র, মানে এটাকে দেবো কোষের ফুসফুস, ঠিক আছে, শ্বসন তন্ত্রের কাজ মাইটোকন্ড্রিয়া করে। এই মাইটোকন্ড্রিয়া মনে রাখবা একে 38 এটিপির নির্মাণ করে, ঠিক আছে, 38 এটিপি প্লাস 1 গ্রাম গ্লুকোজেরও নির্মাণ করে। আর এই দুটো মিলিয়ে টোটাল মাইটোকন্ড্রিয়া 4.2 ক্যালোরি এনার্জি যে হচ্ছে নির্মাণ করতে পারে, ঠিক আছে। এই জন্যই একে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, কেমন। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সমান বেগ ও সময় গ্রাফে রেখাটি কিসের সমান্তরাল হয়। দেখো বেগ সময় গ্রাফ যে হয়, ঠিক আছে, এটাকে ধরে নিলাম আমি বেগ, সময়টাকে, ঠিক আছে, এটাকে ধরে নিলাম সময়, ঠিক আছে। এটাকে যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, আর এটাকে আমি ধরে নিলাম ওয়াই, কেমন। এই দেখো বেগ বাই সময় কি হয়, বেগ বাই সময়, এটা সমান সমান কি হয়, ত্বরণ। তার মানে এখানে যা তোমার প্রক্রিয়া আসবে সেটাকে তোমার কি অ্যাক্লিয়ারেশনের কাজ করবে। এবার অ্যাক্লিয়ারেশনের পাঁচটা, এই বেগ সময় গ্রাফ থেকে আমরা 4 রকমের জিনিস বার করতে পারি। যখন বেগ সময় গ্রাফ মানে একটা সরল রেখায় চলবে, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এক সমান মানে ত্বরণ, কেমন, এটা কি এক সমান ত্বরণ। যখন বেগ সময় গ্রাফের মানে রেখা একটা বক্র পথ ধরে উপরের দিকে উঠবে, এটাকে আমরা কি বলবো, ত্বরণ বৃদ্ধি হচ্ছে। ধরো বেগ সময় গ্রাফের একটা রেখা এরকম মানে নিচের দিকে নামছে বক্ররেখা, সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ত্বরণ কমছে, ঠিক আছে। একটা অক্ষ থাকে তোমার এই মানে বেগের সময় অক্ষের কি হয়, সমান্তর হয়ে যায়, এটাকে আমরা কি বলবো বলতো, এটাকে আমরা বলবো সমান বেগ। সমান বেগ যদি হয়, বা এখানে বলতে পারি ত্বরণ শূন্য, ঠিক আছে। অনেক সময় তোমাকে পরীক্ষাতে সমান বেগ না দিয়ে বলবে কি যে কোন রেখাটি শূন্য ত্বরণকে প্রদর্শিত করে, তখন তুমি কি বলবা, যে এই যে সময় অক্ষ আছে, এই সময় অক্ষের সমান্তরাল যে রেখাটা আছে, এটা সমান্তরাল মানে একই দিকে চলছে না, এরকম সমান্তরাল দিকেই চলছে, বলবো সময় অক্ষের সমান্তরাল যে রেখাটা আছে সেটাই কে শূন্য ত্বরণ প্রদর্শিত করে, ঠিক আছে। এবার দেখো প্রশ্নে কি বলছে, বলছে সমান বেগ এবং সময় গ্রাফে, সমান বেগ সময় গ্রাফে রেখাটি কিসের সমান্তরাল। দেখো এটা সমান বেগ সময় জায়গা, সমান বেগ আছে, এটা সমান বেগ মানে কি তোমার শূন্য ত্বরণ, এটা কোন অক্ষের সমান্তরাল আছে, এক্স অক্ষের সমান্তরাল আছে, মানে ওয়াই অক্ষের সমান্তরাল আছে। দেখো বলছে সময় অক্ষের সমান্তরাল, বেগ অক্ষের সমান্তরাল, বেগ অক্ষের তো সমান্তরাল না, এটা কেটে যাবে। দুটি অক্ষের মধ্যে তির্যক না, দুটি অক্ষের মধ্যে তির্যক কি এক সমান ত্বরণ। বলছে বাঁকা রেখা, বাঁকা রেখা কি হয়, হয় তোমার যদি উপরের দিকে ওটা বৃদ্ধি হচ্ছে আর নিচের দিকে নামলে কি হচ্ছে, ত্বরণ কমছে, তার মানে এটাও হবে না। এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। প্রবলেমটা হচ্ছে কি, আমি এখানে এক্স অক্ষকে এটা ধরে নিয়েছি আর ওয়াই অক্ষ এটা ধরে নিয়েছি, তো তোমরা ওটা চেঞ্জ করে নাও, তোমরা এটাকে এক্স অক্ষ ধরে নাও, সরি এটাকে তুমি এটাকে এক্স অক্ষ ধরে নাও, এটাকে ওয়াই অক্ষ ধরে নাও, তাহলে তোমার অ্যান্সার সঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। কি বলো, সময় অক্ষের সমান্তরাল এক্স অক্ষ, কি বললাম, সময় অক্ষের সমান্তরাল থাকে যখন বেগ সমান থাকে, তাই না। এই কোশ্চেনটা খুব জিজ্ঞেস করেছে। নেক্সট যখন এই কোশ্চেনটা আসবে কিনা, তখন আমি আর তোমাকে ডিটেলস বলবো না, তখন খাটাখাট শুধু অ্যান্সার করে বেরিয়ে যাবো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন কোষগুলি বিভিন্ন কোষটিতে একই রকম কাজ করে তখন এটি কি নির্দেশ করে। দেখো এটা সঠিক অ্যান্সার তোমার, এটি শ্রমের কার্যকরী বিভাজনকে সাহায্য করে, ঠিক আছে। দেখো কেসটা কিরকম হয়, ধরো কোষ আর বডি, আমাদের মানে বডি যে আছে ওই বডির ভিতরেই কোষেরাই বিভিন্ন রকম কাজ করছে, যার ফলে কি আমাদের বডিটা মেনটেন আছে, বডিটা চলাচল করতে পারছে। তুমি এইভাবে বুঝে নাও, ধরো রেলওয়ে হচ্ছে একটা বোর্ড, ঠিক আছে। এবার তোমরা সেখানে চাকরি করতে যাবা, এবার কেউ ওখানে গ্রুপ ডির পদে যুক্ত হবা, কেউ ড্রাইভার হয়ে যাবা, কেউ টেকনিশিয়ান হয়ে যাবা, কেউ জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাবা, কেউ স্টেশন মাস্টার হয়ে যাবা। তো এই যে তুমি বিভিন্ন পদগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমার কোষ, ঠিক আছে, এগুলো হচ্ছে কোষ। এবার দেখো কোষের বিভিন্ন কাজ, এখানে তুমি অনেকগুলো তোমরা যাবে, কেউ ধরো গ্রুপ ডিতে এবার চাকরি করতে যাবা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যেমন কেউ পয়েন্টসম্যান আছে, তারপর আর যেগুলো যেগুলো পোস্ট হয়, হেল্পার যেগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক ম্যানেজার, তো এগুলো কি হয়, এগুলো তোমরা একটা কোর্স। এবার এই কোর্সটা তোমরা যখন করবা, মানে একটা কাজ করতে, ধরো তোমরা
ধরো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে আছে, ঠিক আছে, ওরাও একটা কোর্স। এবার ওরা যখন ভেতরে যাবে তখন কি করবে, ওদের কাজ কি হবে, শুধু ট্রেনটা চালানো। এবার এই ট্রেনটা চালানোর জন্য কি ওরা যেই যতজন লোক আছে নিজেদের পরিশ্রমটা কি ভাগ ভাগ করে নিবে। কেউ ধরো কলকাতার ট্রেন চালাচ্ছে, কেউ শিলিগুড়ির চালাচ্ছে, কেউ মালদার চালাচ্ছে, কেউ বীরভূমের চালাচ্ছে, তাই না, এরকম। তো তার মানে কি তাদের নিজের কাজগুলো কি করছে, তারা ভাগ করে করে নিচ্ছে। তো এটাই না তোমাকে প্রশ্ন বলছে যে এটি শ্রমের কার্যকরী বিভাজনে সাহায্য করছে। বলছে এটি সকল কোষকে একই রকম করে তোলে, একদমই না। বলছে এটা দলগুলোকে দুর্বল করে, একদমই না। এটা টিস্যু গঠন বন্ধ করে দেয়, একদমই না। যখন এই কোষগুলো যখন একসাথে মিলে কাজ করে সেটাকেই আমরা টিস্যু বলি, ঠিক আছে। টিস্যুর সংজ্ঞাই হচ্ছে যখন বিভিন্ন ধরনের কোষ একসাথে মিলে একই রকম কার্য সম্পাদনে সাহায্য করে সেটাকে আমরা টিস্যু বলি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন একটি আলোক রশ্মি একটি বিরল মাধ্যম থেকে একটি ঘন মাধ্যমে যায় তখন কি হয়। যখন বিরল মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তখন এটাকে ওই স্বাভাবিকের দিকে বাঁক নেয়। সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার বি। কেমন হয় বলতো, ধরো এরকম, এটা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে, এটাকে স্বাভাবিক বলে বা অবিলম্ব বলে। উপরের ভাগটাকে আমি ধরে নিলাম মানে হালকা ভাগ, ঠিক আছে, আর নিচের ভাগটাকে ধরে নিলাম ঘন ভাগ। তো দেখো যখন কোনো আলোক রশ্মি, ঠিক আছে, এই বরাবর হয়ে যাবে এটাকে অবিলম্ব বলে বা স্বাভাবিক বলে। এবার যেহেতু এখানে কি আছে, হালকা ভাগ আছে, তো ধরো এটা একটা রুম আছে, তো আলোক রশ্মিটা কি ছিটকে যাবে, মানে এদিক দিয়ে যাওয়ার কথা, এই যাবে হচ্ছে এইভাবে। কিন্তু যাওয়ার কথা ছিল কি অ্যাকচুয়ালি এইভাবেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ফাঁকা ঘর আছে সেই জন্য কি ভাটকে গেল, অন্যদিকে চলে গেল। এবারই দেখো সেম কেস যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে, ঠিক আছে, ঘন মাধ্যমের দিকে আসবে, তো আসার কথা কিসের ছিল, এরকম সোজা আসার কথা ছিল। কিন্তু যেহেতু এই ঘরটা খুবই ঘন আছে, এই করবে কি একদম মানে এই যে স্বাভাবিক অবস্থাটা আছে অবিলম্ব, সেটার দিকে ঝুঁকে যাবে, ঠিক আছে, ঝুঁকে বেরিয়ে যাবে, মানে কি এর যাওয়ার কথা ছিল এইদিকে কিন্তু যাচ্ছে এইদিকে, ঠিক আছে। এই দুটো কেস থেকে তোমাকে জিজ্ঞেস করে। প্রথম কি জিজ্ঞেস করবে, যদি বিরল মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে কি হবে, স্বাভাবিকের দিকে বাঁক নাই। তোমাকে সেম কোশ্চেনই দিল, শুধু চেঞ্জ করে দিল কি, যদি ঘন মাধ্যম থেকে বিরল মাধ্যমে যায় তখন কি হবে, যদি স্বাভাবিকের থেকে দূরে সরে যায়। কেমন, এই দুটো প্রশ্ন এখান থেকে আসে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে CuSO4 আর যখন জল অভিক্রিয়া করে তখন CuSO4.5H2 এর নির্মাণ করে, এটি কোন ধরনের বিক্রিয়া। দেখো এটা হচ্ছে তোমার কম্বিনেশন রিয়াকশনের উদাহরণ। কম্বিনেশন রিয়াকশনে কি হয় বলতো, যখন দুই বা তার থেকে বেশি অভিকারক মিলে একটা সিঙ্গেল প্রোডাক্টের নির্মাণ করে সেটাকে আমরা কম্বিনেশন রিয়াকশন করি। যেমন দেখো CuSO4 আমি কি A ধরে নিলাম আর H2 কে আমি B ধরে নিলাম, এটা যখন যুক্ত হচ্ছে তখন দুজন মিলে কি একটা সিঙ্গেল প্রোডাক্টের নির্মাণ করছে, তাই না। এই কম্বিনেশন রিয়াকশনের একদমই ঠিক উল্টো হয় ডিকম্পোজিশন রিয়াকশন। এটা কি করে, একটা সিঙ্গেল প্রোডাক্টকে ভেঙে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা অভিকারকের নির্মাণ করে, ঠিক আছে। একদম কম্বিনেশনের উল্টো কি হয়, ডিকম্পোজিশন রিয়াকশন। আচ্ছা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি হয়, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে হয় কি, যেই অধিক ক্ষমতাওয়ালা যেই অভিকারকটা থাকে সেটা কি হয়, কম যেই শক্তিশালী সেটাকে মেরে ভাগিয়ে তার স্থান দখল করে নেয়। যেমন কি করেছিল অভিষেক বচ্চন যখন সালমান খানকে ভাগিয়ে ঐশ্বর্য রায়কে বিয়ে করে নিয়েছিল, সেম কেস। মানে কি এটাতে কি হয়, এ প্লাস বি সি আছে, তো এখান থেকে কি তৈরি হয় বলতো, AC প্লাস বি। কেমন, এই জিনিসটা তৈরি হবে। আর এটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। ডবল ডিসপ্লেসমেন্টে কি হয়, মানে দুজনের পার্টনারকে এক্সচেঞ্জ করে নেয়। মানে ধরো A আর B আছে আর এদিকে C প্লাস D আছে, ঠিক আছে। এই দুটো অভিকারক মিলে এদের কি করবে, একে অপরের আয়ন এক্সচেঞ্জ করে নেবে। এক্সচেঞ্জ করে কি হবে, AC প্লাস BD। কেমন, এই জিনিসটা তৈরি হবে। এই চারটা রিয়াকশন থেকে এরকম ধরনের প্রশ্ন আসে। এবার এখান থেকে বিভিন্ন ধরনের তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে, এরকম অপশন দিয়ে দিবে, তখন বলবে যে এটা কোন রিয়াকশন, তো তুমি দেখে বুঝে নেবে যে যেরকম প্লাস আছে কিনা, AB যদি থাকে আর যদি সিঙ্গেল তৈরি হয়, যদি প্লাস মাঝখানে না থাকে তাহলে তুমি ভেবে নিবা এটা মানে সিঙ্গেল, ঠিক আছে। যদি প্লাস থাকে তখন তো বিভক্ত হয়ে গেল। যেমন দেখো এখানে প্লাস আছে কি, এটা বিভক্ত হয়ে গেছে, এটা প্লাস আছে কিন্তু এখানে কোনো প্লাস নাই, তার মানে কি এটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশন, একাই থাকবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মাধ্যাকর্ষণের কারণে ত্বরণের সূত্র কি। দেখো মাধ্যাকর্ষণের কারণে ত্বরণের সূত্র হচ্ছে G=GM/r², ঠিক আছে। এর মানে কি, যে মহাকর্ষীয় ত্বরণ আছে এই তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক যাকে আমরা G দিয়ে ডিনোট করি, একটা হচ্ছে যে গ্রহটা আছে তার আণবিক ভর যাকে আমরা M দিয়ে ডিনোট করি, আর একটা হচ্ছে সেই যে মানে গ্রহটা আছে তার ব্যাসার্ধ মানে রেডিয়াস দিয়ে আমরা নির্ভর মানে মাপি, ঠিক আছে। দেখো কি আছে, অপশন নম্বর G=GM/r², এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা জি এর মান কত হয় বলতো, এটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর বড় জি এর মান কত হয়, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে। এটা তোমাদের প্রশ্ন তোমাদের চলে এসছে যে মহাকর্ষীয় যে ধ্রুবক আছে তার মানে ডাইমেনশন কত, তো এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে। আর এই যে বড় জি যে আছে এটার খোঁজ কে করেছিল বলতো, মনে রাখবা হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে। হেনরি ক্যাভেন্ডিশ নামে একজন বিজ্ঞানী ছিল, তিনি হচ্ছে বড় জি এর খোঁজ করেছেন, আর ছোট জি এর খোঁজ করেছেন কে, নিউটন। কেমন, এটাও তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একজন ব্যক্তির ভর 75 কেজি হয়, মহাকর্ষীয় ত্বরণ জি এর মান
10 হয় এবং 25 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে শক্তির মান কত হবে? দেখো শক্তির আমরা কি কি মান জানি, একটা হচ্ছে W/T, ঠিক আছে, W/T, আর একটা কি জানি mgh/t। এবার দেখো এখানে কোন ফর্মুলাটা লাগবে। W/T কে আমরা এইভাবে ভাঙতে পারি F/S/T, এটাও একটা শক্তি মানে শক্তি হতে পারে। তো কি কি দেওয়া আছে এখানে, আমাকে এম দেওয়া আছে, ঠিক আছে, মানে এম দেখো দেওয়া আছে, জি দেওয়া আছে, এইচ দেওয়া আছে দেখো 8 মিটার, আর টি আমাকে দেওয়া আছে, তার মানে কি এই ফর্মুলাটা আমরা ইউজ করে নেব। তো এম কত হচ্ছে আমার 75, জি আমাকে দিয়ে দিচ্ছে 10, হাইট আমাকে দিয়ে দিচ্ছে 8 মিটার, আর টি আমাকে দিয়ে দিচ্ছে 25 সেকেন্ড। ব্যাস কেটে দাও, 25 বারে আমি কেটে দিলাম 3 বার, তাহলে কত 3 8 24, 24 10 240 ওয়াট আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এই দুটো ফর্মুলায় মনে রাখো। আর কি কি মনে রাখবা শক্তি থেকে, দেখো শক্তির মানে যদি ব্যাখ্যা কি হয়, কার্য করার দরকে শক্তি বলে, মানে 1 সেকেন্ডে করা কাজের পরিমাণকে আমরা শক্তি বলি। ঠিক আছে, শক্তিকে পি দ্বারা দেখানো হয়, কেমন, আর শক্তি কি, শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি, আর শক্তির এসআই ইউনিট কি তোমরা মনে রাখবা ওয়াট। ঠিক আছে, আর শক্তির ব্যবহারিক মাত্রা জিজ্ঞাসা করে তোমরা মনে রাখবা শিল্প, যদি জিজ্ঞাসা করে শিল্প, তারপর ঠিক আছে মোটর গাড়ি, ঠিক আছে, তারপরে তোমার ধরো জেনারেটর, এইসব যদি জিজ্ঞেস করে এইসবে শক্তির ব্যবহারিক মাত্রা হচ্ছে এইচপি, মানে কি হর্স পাওয়ার। যদি জিজ্ঞাসা করে 1 হর্স পাওয়ারের মান কত, মনে রাখবা 746 ওয়াট। ঠিক আছে, আর যদি তোমাকে জিজ্ঞাসা করে 1 মেট্রিক হর্স পাওয়ারের মান কত, তাহলে তোমার মনে রাখবা 735.5 ওয়াট। কেমন, আর একটা তোমাদেরকে জিজ্ঞাসা করে ধরো অধিক ক্ষমতাযুক্ত জেনারেটর আছে, ঠিক আছে, অধিক ক্ষমতা, তো অধিক ক্ষমতাযুক্ত জেনারেটর বা বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার যে ক্ষমতা আছে বা শক্তি আছে তার মানে কি হবে, ব্যবহারিক মাত্রা কি হবে মনে রাখবা কিলো ওয়াট। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কেন সকল অঙ্গ ভিন্ন ভিন্ন কাজ করে, কারণ কোষ ভিন্ন তাই। ধরো এমন আমি একটা ধরলাম, একটা বডি হচ্ছে রেলওয়ে, ঠিক আছে, এর মধ্যে যদি সবাই ট্রেনই চালায় তাহলে বাকি কাজ আর কে করবে, তাহলে গ্রুপ ডির কাজ কে করবে, স্টেশন মাস্টারের কাজ কে করবে, জেইর কাজ কে করবে। তাই কি এদের ভিতরে যেই মানে এই যে ট্রেনটা চলছে তার মধ্যে কি বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের কাজ আছে, বলেই না, কারণ কি বিভিন্ন ধরনের কাজের ধরন আলাদা, বিভিন্ন কাজ। সেম তুমি এবার চলে আসো শরীরে, এই হচ্ছে আমাদের মানব শরীর, ঠিক আছে, এই মানব শরীরের পায়ের যে চলবে তার জন্য একটা কোষ, এবার যদি সমস্ত বডি যদি কোষ যদি চলারই কাজ করতে শুরু করে, তাহলে আমরা খাবো কি দিয়ে, তার দৌড়াবো, মানে মাথার কি কাজ থাকবে, চোখের কি কাজ থাকবে, তাই না? তো চোখের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে কোষের, পায়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, হাতের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, তো কোষ কি হয়ে যাবে তোমার ভিন্ন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বৈদ্যুতিক প্রবাহ দ্বারা উৎপাদিত তাপের সঠিক সূত্র কি? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার H=I²RT। দেখো যে বৈদ্যুতিক প্রবাহ যারা তাপ আছে, এটা কে মানে কে দিয়েছিল জানো, এটা হচ্ছে জুল নামের একজন বৈজ্ঞানিক ছিল, সে দিয়েছিল। সে কি বলেছিল যে কোনো চালক তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ ধারা প্রবাহিত হবে, তখন প্রতিরোধ গুণের কারণে কিছু সময় পর সেটির মধ্যে একটি তাপের নির্মাণ হবে। ঠিক আছে, এটাকেই বলে কি বিদ্যুৎ ধারার তাপীয় প্রভাব। জুল নামের বিজ্ঞানী এটা তৈরি খোঁজ করেছিল, তাই জন্য এটা কি জুলের প্রভাব নামেও জানা যায়। তোমরা একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যে 1 BTU, ঠিক আছে, 1 BTU এর মানে হচ্ছে 1 বোর্ড অফ ট্রেড ইউনিট, এটার মান হচ্ছে তোমার 36 × 10⁵ জুল। কেমন, আচ্ছা এটা ছাড়া আর কি কি অপশন আছে, মানে সূত্র আছে মনে রাখবো। H=, প্রথমটা কি আছে I²RT, ঠিক আছে, দ্বিতীয় ফর্মুলা তোমরা মনে রাখবে V²/R × T, 3 নম্বর ফর্মুলা তোমরা মনে রাখবা H=VIT, 4 নম্বর ফর্মুলা তোমরা মনে রাখবা V=PT। ঠিক আছে, এই 4টা ফর্মুলা আছে, 4টা ফর্মুলা থেকে তোমাদের প্রশ্ন আসে, নিউমেরিক্যাল 4টা থেকেই আসে। কোনোদিনও ধরো তো যেমন এটা দিয়েছে কিনা, এবার এই জায়গাটা তো নেক্সট শিফটে তোমাকে এটা না দিয়ে এই অপশনটা দিল, তাহলে তোমার কারেক্ট হবে। ধরো এটা না দিয়ে এটা দিত, সেটাও তোমার কারেক্ট হবে। ঠিক আছে, ওই জন্য 4টা অপশনই তুমি মনে রাখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অ্যালুমিনিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট তৈরি করে, তো এটার রং কেমন হয়? তোমরা না একটা জিনিস মনে রাখবা, তোমাদের কোশ্চেন আর কোনোদিনও ভুল হবে না, লেড আয়োডাইড, ঠিক আছে, PBI, এটা বাদ দিয়ে বাকি যত কিছু আছে সব তোমার সাদা অবক্ষেপ তৈরি করে। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করে দেয় যে ধরো বেরিয়াম সালফেট এটা কেমন তৈরি করে, সাদা। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে ধরো কি বলবো ক্যালসিয়াম কার্বনেট কি তৈরি করে, সাদা। যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করে, সাদা। যদি তোমাকে জিজ্ঞেস করে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড কি তৈরি করে, সাদা। যখনই তোমাকে কোশ্চেনে দেখে দিব যে লেড আয়োডাইড আছে, ঠিক আছে, পিবি হচ্ছে লেড, আই দিয়ে হচ্ছে আয়োডাইড, লেড আয়োডাইড যখন থাকে তখন সেটা কি করে, হলুদ রঙের অবক্ষেপ তৈরি করে। এইটুকুটা তুমি মনে রাখবা, তোমার কোশ্চেন আর জীবনে ভুল হবে না। তা আমি কি বললাম, যখনই লেড আয়োডাইড থাকবে সেটা হবে একমাত্র হলুদ, বাকি যা কোশ্চেন দিবে রাম শ্যাম যদু মধু চাই দিবে কিনা তুমি অ্যান্সার সাদা মেরে আসবা, এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। আর একটা তোমাকে এনসিআরটিতে দেওয়া আছে যে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে, NO2। ঠিক আছে, এই নাইট্রোজেন ডাই অক্সাইডের তোমার রং কেমন হয়? তো মনে রাখবা এই নাইট্রোজেন ডাই অক্সাইডের রং তোমার খয়েরি কালারের হয়। ঠিক আছে, খয়েরি।
মানে তোমাকে প্রশ্ন দিয়ে দিবে কি বলতো, যখন লেড নাইট্রেট আছে PbNO3, যখন লেড নাইট্রেটকে গরম করা হয় তখন তৈরি হওয়া যৌগ কি কি হয়, একটা মনে রাখবে নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে, একটা তত্ত্ব তৈরি হয়, সেই তত্ত্বটা কি অক্সিজেন, আর একটা কি হয় লেড অক্সাইড, ঠিক আছে, PbO। তো এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এই কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করবে যে লেড নাইট্রেটকে গরম করলে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়, সেটার রং কেমন হয়, তো মনে রাখবা খয়েরি। যদি লেড আয়োডাইড থাকে সেটা হলুদ, বাকি সব কিছু তোমার সাদা। তাহলে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার কি হবে তোমার সাদা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি জলের অণুতে মোট কতটি পরমাণু আছে, কতটি আছে গুণে নাও। H2O, হাইড্রোজেন কত আছে দুটো, আর অক্সিজেন কত আছে একটা, 2 আর 1 মিলে কত হবে টোটাল 3টা পরমাণু আছে, তাই না? আর এর ওজন আমি কত বললাম হাইড্রোজেনের, যদি 2 থাকে 1 2 1 কে 2 প্লাস 16 কত হবে 18, তাই না? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আর এর যদি রেশিও জিজ্ঞেস করে যে দুজনের মানে কোশ্চেন আছে তোমাদের, এই জল আর যে জলের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত কত, মনে রাখবা 1:8। ঠিক আছে, কিভাবে? দেখো 2 দিয়ে যদি আমি 16কে কাটি, 2 1 কে 2, 8 2 16, তাই না? এই অনুপাতে ভাগ করা থাকে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে আইসোবার কি। দেখো আইসোবার হলো কি বিভিন্ন মৌলের যাদের ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, ঠিক আছে, তাদেরকে আমরা আইসোবার বলি। যেমন তুমি ধরে নাও কার্বন 6 12, ঠিক আছে, সরি কার্বন 6 12 না, কার্বনের তুমি সমস্থানিক নিয়ে নাও, কার্বন 6 14, আর এদিকে হচ্ছে নাইট্রোজেন 7 14। তো এদের দুজনে দেখো কি পারমাণবিক 7 14, এদের দুজনের পারমাণবিক ভর কি হলো এক সমান, তাহলে এদেরকে আমরা কি বলবো আইসোবার। আইসোবারে কি হয় বলতো, আইসোবারে তোমরা মনে রাখবা একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে আইসোবারের ভৌতিক গুণ কেমন হয়, অপশন দিয়ে দিবে এক সমান, আলাদা, তারপরে আরো কিছু কিছু অপশন দিবে, মনে রাখবা ভৌতিক গুণের সমান হয়, ঠিক আছে, ভৌতিক গুণ সমান। কিন্তু যে রাসায়নিক গুণ হয়, ঠিক আছে, রাসায়নিক গুণ এটা কি হয় অসমান হয়, এক সমান হয় না, ঠিক আছে। আচ্ছা আইসোবার, একটা তোমাদের প্রশ্ন আছে তোমাদের আইসোটোপ, ঠিক আছে, আইসোটোপ, আইসোটোপ, এই আইসোটোপ যদি তোমাদের জিজ্ঞেস করে, দেখো আইসোবারে কি হচ্ছে এদের ভর সংখ্যা এক, আইসোটোপে হচ্ছে তো এদের পারমাণবিক সংখ্যা এক, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। এই আইসোটোপের মানে পারমাণবিক সংখ্যা এক হওয়ার কারণ কি বলতো, এদের নিউট্রনের ভিন্নতার কারণে। যেমন তুমি আইসোটোপ যদি নিলে হাইড্রোজেনের 3টা আইসোটোপ, একটা কি প্রোটিয়াম, একটা কি ডিউটোরিয়াম, আর একটা হচ্ছে তোমার ট্রাইটিয়াম, যেমন 1 1 1, কিন্তু এদের ভর সংখ্যা আলাদা। দেখো এর হচ্ছে 1, এর হচ্ছে 2, এর হচ্ছে 3। এই ভর সংখ্যা আলাদা কেন হচ্ছে, নিউট্রনের ভিন্নতার কারণে, ঠিক আছে, এই তিনটারই নিউট্রন আলাদা হয়। এই জন্য এটাকে কি বলে, এই নিউট্রনের ভিন্নতার কারণে এদের কি পারমাণবিক সংখ্যা তো এক হয় কিন্তু পারমাণবিক ভর চেঞ্জ হয়ে যায়। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আচ্ছা এই যে নিউট্রনিক হয়, এই তো পারমাণবিক সংখ্যা কি বললাম, আইসোবারে হচ্ছে ভর সংখ্যা এক, আইসোটোপে হচ্ছে পারমাণবিক সংখ্যা এক। একটা হয় তোমার সম নিউট্রনিক, ঠিক আছে, সম নিউট্রনিকে কি হয়, নাম শুনেই বুঝতে পারছো নিউট্রনের সংখ্যা কি হবে সমান হবে। একটা হয় তোমার সম ইলেকট্রনিক, ঠিক আছে, আইসো ইলেকট্রনিক, আইসো নিউট্রনিক, আইসো ইলেকট্রনিকে কি হয় ইলেকট্রনের সংখ্যা এক সমান হয়, এটা তোমার নাম তো শুনে বুঝে যাচ্ছ। একটা তোমাদের হয় আইসো ডাইফার, ঠিক আছে, আইসো ডাইফার। কেমন? আইসোডাইফারে কি হয় বলতো, এটাতে কি হয় দুই বা তার থেকে বেশি কোনো পদার্থ যার প্রোটন আর নিউট্রন এই দুজনের যে মানে পার্থক্য হয় সেটা এক সমান হয়। যেমন তুমি যদি ধরে নাও, তুমি ধরো থোরিয়াম নিয়ে নাও, ঠিক আছে, থোরিয়াম এর পারমাণবিক সংখ্যা কত হয় 90, আর এর পারমাণবিক ভর কত হয় বলো 234, ঠিক আছে। তো এদের যদি আমি প্রোটন বার করি কত হবে, পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে, তো এর প্রোটন সংখ্যা হয়ে গেল আমার 90। কেমন? আর এর নিউট্রন সংখ্যা কি হয় বলতো, যদি পারমাণবিক ভর থেকে যদি মানে পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে কি হবে নিউট্রন বেরিয়ে যায়। তো নিউট্রন কত হলে, এটা দিল 4, 23 থেকে 9 গেল 4, 144। এটা আমি পেয়ে গেলাম কার থোরিয়াম। এবার দেখো আরেকটা যদি আমি পরমাণু নিই, আমি কাকে নিলাম, তখন ইউরেনিয়াম নিলাম, ঠিক আছে, কোথায় লিখি এখানে লিখছি, ইউরেনিয়াম নিলাম। তো ইউরেনিয়ামের কত হয় পারমাণবিক সংখ্যা 92, আর পারমাণবিক ভর কত হয় 238, তাই না? তো এর যদি আমি প্রোটন সংখ্যা বের করি, ঠিক আছে, প্রোটন সংখ্যা তো কত হচ্ছে 92, আর এর মানে নিউট্রন সংখ্যা কত হচ্ছে, নিউট্রন সংখ্যা যদি বের করি 144, তাই না, 8 থেকে 2 গেল 146, ঠিক আছে। এবার দেখো এদের প্রোটন আর নিউট্রনের মধ্যে পার্থক্য দেখো, এখান থেকে আমি যদি বাদ দিই কত আসছে 144 থেকে 90 54, আর দেখো 146 থেকে যদি আমি 92 বাদ দিই তাহলে দেখো 54 আসছে। তো এদের কি হলো প্রোটন সংখ্যা আর নিউট্রনের সংখ্যার মধ্যে সমান অন্তর পাওয়া গেল, এই যে সমান অন্তর এই জন্য এটাকে আইসো ডাইফার বলে, ঠিক আছে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। আমি দেখো প্রথম দিকে আমি তোমাকে একটু কিছু ডিটেলস বলে দিচ্ছি, কারণ এই কোশ্চেন না তুমি পর লাস্ট মানে একটু ক্লাসটা এগোতে দাও, দেখবা এতবার রিপিট হয়েছে, এতবার রিপিট হয়েছে, মানে তোমার ধারণা কথা, তোমরা যে বলো কি না যে স্যার কোশ্চেন রিপিট হবে না, আমাকে যেমন একজন দেখলাম স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্যার কোশ্চেন রিপিট হচ্ছে কি না হচ্ছে কিনা, তোমরা দেখে নাও এটা আমি তোমাকে কবে করাচ্ছি বলো তো, এটা হচ্ছে তোমার ধরো 12ই ডিসেম্বরের শিফট করাচ্ছি। এবার প্রথম আমি শিফট তোমার যেটা করাচ্ছি 12ই ডিসেম্বর, এরপর তুমি দেখবা যে তোমাদের কেমন কোশ্চেন রিপিট হয়েছে আগের শিফটে।
আমি মানে পরের যে মানে ক্লাসটা যত আরো এগোতে থাকবে তখন তো আমি ডিটেলস বলে দেবো না, তখন শুধু আমরা খাটখাট অ্যান্সার করবো, ঠিক আছে? তাই প্রথম দিকে যেগুলো যেগুলো ডিটেলস আমার দেওয়া উচিত, যেগুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে অলরেডি চলে এসছে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেমন? তাই তোমরা অধৈর্য হয়েও না, যে তোমরা হয়তো ভাবতে পারো যে না এত কথা কেন বলছেন, তো কথা কিছু না, এগুলো সব তোমার প্রশ্ন অলরেডি চলে এসছে। তুমি ক্লাসটা একটু এগোতে দাও, তুমি দেখতে পাবো যে এরকম কত যেগুলো আমি পয়েন্ট তোমাকে বলছি, প্রত্যেকটা থেকে লাইন বা লাইন কোশ্চেন এসছে। তখন আমরা কি তখন তো এইসব আলোচনা করবো না, তখন শুধু অ্যান্সার মারবো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটির মাধ্যমে এইচআইভি বা এইডস ছড়ায়? দেখো এইচআইভি বা এইডস যে ছড়ায় কিনা, এটা হচ্ছে আমাদের শরীরের যে লিকুইড আছে, সেই লিকুইডের সংস্পর্শে যদি কেউ আসে, তাহলে তার এইচআইভি বা এইডস হয়ে যাবে। এই লিকুইড বলতে কি, ধরো তুমি ধরে নাও হচ্ছে যে বীর্য আছে, ঠিক আছে, বীর্য, ঠিক আছে, তারপর রক্ত, স্পার্ম, তারপর হচ্ছে কি যে বুকের দুধ হয় সেটা, ভাজাইনা লিকুইড যেটা হয়, সেই সবের সংস্পর্শে যদি অন্য কোনো ব্যক্তি আসে, তার তোমার এইচআইভি এইডস হয়ে যাবে। কিন্তু এটা হয় না, কারণ তুমি ধরো কাউকে জড়িয়ে ধরে নিলা, তার তার মানে এই না যে তোমার এইচআইভি হয়ে যাবে। বা তুমি ধরো কারোর সাথে বসে খাবার খেলা, কারোর সাথে হাত মিলালা, এই সব কারণের জন্য এইচআইভি এইডস ছড়ায় না। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, তোমার অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এইচআইভি এইডস কোনো রোগীকে জড়িয়ে ধরলে হবে না। আচ্ছা, তোমাদের এখান থেকে আর কি কি প্রশ্ন আছে জানো? একটা তোমাদের জিজ্ঞাসা করে যে এইচআইভি যে আছে এর ফুল ফর্ম কি। তো তোমার মনে রাখবা হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে, এটা হচ্ছে এইচআইভির ফুল ফর্ম। আর এইডস এর ফুল ফর্ম কি, AIDS, ঠিক আছে, এর হচ্ছে অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে? এই দুটো পয়েন্ট থেকে তোমাদের প্রশ্ন আছে। আচ্ছা, এইচআইভি এইডস কেন মানে হয়ে যায় জানো শরীরে? আমাদের শরীরে কি তোমরা তো প্রত্যেকে জানো যে আরবিসি আর ডাব্লিউবিসি আছে, তাই না? এই যে এইচআইভি হয়, এটা কি হয়, আমাদের শরীর ডাব্লিউবিসি কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা মানে অ্যান্টিবডির নির্মাণ করে, তাই না? অ্যান্টিবডির নির্মাণ করে। কিন্তু এই ডাব্লিউবিসিরই একটা ভাগ হয় লিম্ফোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইটেরও একটা ভাগ হয় টি লিম্ফোসাইট। যখন এইডস হয় কিনা বা এইচআইভি রোগ যখন হয়, তখন কি হয়, এই যে টি লিম্ফোসাইট আছে কিনা, এই টি লিম্ফোসাইট আমাদের শরীরে অ্যান্টিবডি যে আছে সেটা নির্মাণ করতে পারে না, এত এদের পাওয়ার বেশি হয়। তো যেহেতু নির্মাণ করতে পারছে না, তখন কি হয়, নির্মাণ না করার ফলে এই এইডসটা কি আরো জাঁকিয়ে বসে। আর যেহেতু শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তার কারণে কি এই যে শরীরের যত রোগ প্রতিরোধক ক্ষমতা আছে, এইডস কি করছে, সেটাকে হারিয়ে মানে ভেঙে দিচ্ছে। এবার তারপরে কি যে রোগীর একটা সময় পর মৃত্যু হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য কোনো সময় অসংরক্ষিত যৌন মিলন করা উচিত না। তারপর কি যেই ধরো এইডস হওয়া কোনো ব্যক্তি আছে, তার সুচ বা সিরিঞ্জ তুমি ব্যবহার করো সেটা হবে না। অনেকে ছেলেরা অনেক সময় যে সেলুনে দাড়ি কাটতে যায়, এবার ধরো কোনো ছেলে এমন আছে যার এইচআইভি হয়ে গেছে, ঠিক আছে, সে যে ব্লেডটা দিয়ে দাড়ি কেটেছে সেম ব্লেড দিয়ে বা সেই ওই সরঞ্জামটা দিয়ে দাড়ি কাটে, তাহলে তার এইডস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর তুমি যে ব্লাড ডোনেট করো, ঠিক আছে, এবার যা ধরো এইডস আছে, সে তার তুমি ব্লাড ডোনেট করলা, তার কারণে কি তোমার এইচআইভি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে পেট্রোলিয়াম কি? দেখো আমাদের যে এনার্জি রিসোর্সেস আছে না, সেটা দুই রকমের হয়, ঠিক আছে, এনার্জি রিসোর্সেস, এটা দুই রকম হয়। একটা হচ্ছে তোমার রিনিউয়েবল, ঠিক আছে, একটা হচ্ছে রিনিউয়েবল, একটা হচ্ছে নন রিনিউয়েবল। রিনিউয়েবলকে আমরা কি বলি, নবায়নযোগ্য সম্পদ। নন রিনিউয়েবলকে আমরা কি বলি, অনবায়নযোগ্য সম্পদ। রিনিউয়েবল কি বলতো, যেটা শেষ হবে না, ঠিক আছে, যেটা শেষ হবে না। আর নন রিনিউয়েবল কি, যেটা তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার এর রিনিউয়েবলের মধ্যে তুমি কি কি বলতে পারো, ধরো তুমি সূর্য শক্তি বলতে পারো, এটা কোনোদিনও শেষ হবে, কোনোদিনও শেষ হবে না। তবে বায়ু শক্তি, এটা কি কোনোদিনও শেষ হবে, এটাও শেষ হবে না। বায়োগ্যাস, ঠিক আছে, তারপর ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটা থেকে তৈরি হওয়া শক্তি, তারপর জলবিদ্যুৎ, এটা কখনো শেষ হবে না, এগুলো ন্যাচারাল। কিন্তু শেষ হয়ে যাবে কি, তোমার হচ্ছে কয়লা শেষ হয়ে যাবে, তাই না? তারপর শেষ হয়ে যাবে কি, ধর প্রাকৃতিক গ্যাস যেটা আছে সেটা তোমাদের শেষ হয়ে যাবে। তারপর পরমাণু শক্তি যে আছে সেটা তোমার শক্তি শেষ হয়ে যাবে। তারপর তুমি পেট্রোলিয়াম ধরে নাও, পেট্রোলিয়াম তোমার শেষ হয়ে যাবে একটা সময় পর, তাই না? তাই এটা কি হচ্ছে, নন রিনিউয়েবলের মধ্যে পড়ছে। নন রিনিউয়েবলকে আমি বাংলাতে কি বললাম, অনবায়নযোগ্য সম্পদ। সঠিক অ্যান্সার কি হয়েছে তোমার অপশন নম্বর এ, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন সূচকটি অ্যাসিডিক মাধ্যমে বর্ণহীন এবং মৌলিক বা ক্ষারীয় মাধ্যমে তোমার গোলাপি হয়ে যায়? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ফিনপথিলিন, ঠিক আছে। এ কি হয়, অ্যাসিডের সাথে তোমার রংহীন হয়ে যায়, রংহীন হয়ে যায়, আর বেসের সাথে কি হয়ে যায় তোমার গোলাপি, ঠিক আছে, গোলাপি। আর তোমাকে যদি জিজ্ঞেস করে যে মিথাইল অরেঞ্জ কেমন হয়ে যায়, মনে করো মিথাইল অরেঞ্জ যে আছে অ্যাসিডের সাথে যদি যখন অভিক্রিয়া করবে তখন কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর যখন ক্ষারের সাথে অভিক্রিয়া করবে তখন এটা হলুদ হয়ে যাবে, ঠিক আছে, হলুদ। আচ্ছা, লিটমাস পেপার যদি তোমাদের জিজ্ঞেস করে লিটমাস পেপার কি হয়, এইটা যখন অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে তখন কি হয়ে যায়, লাল হয়ে যায়। আর যখন ক্ষারের সাথে অভিক্রিয়া করে তখন কি হয়, এটা নীল হয়ে যায়, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। অ্যাসিড বেসের সম্বন্ধে কি কি দেখো, তিনটা বিজ্ঞানী কথা বলে গেছিল, ঠিক আছে, এ, বি আর এল দিয়ে মনে রাখবা। কি বলেছিল যে এ দিয়ে যে আছে তার নাম হচ্ছে কি আর্হেনিয়াস। এ বলেছিল অ্যাসিড যখন কি করে, এ হচ্ছে H+ আয়ন দেয়। আর বেস কি করে, এ হচ্ছে OH- আয়ন দেয়। ব্রস্টেড লরি বলে একজন ছিল, এ কি বলেছিল যে অ্যাসিড হচ্ছে তোমার প্রোটন দেয়, ঠিক আছে, আর মানে কি বল প্রোটন দেয়, আর তোমার ক্ষার কি হচ্ছে প্রোটন গ্রহণ করে।
আরেকজন ছিল লুইস, ঠিক আছে। লুইস কি বলে গেছিল, এ বলেছিল কি যে অ্যাসিড যে আছে, যে ইলেকট্রনের যে লোন পেয়ার হয়, ঠিক আছে, এই লোন পেয়ারকে কি করে, এই গ্রহণ করে। আর মানে ক্ষার কি করে, ইলেকট্রনের লোন পেয়ারকে এ মানে ত্যাগ করে। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করে যে কৃত্রিম অম্ল ক্ষার সূচক বা কৃত্রিম অ্যাসিড ক্ষার সূচকের, যদি ধরো এরকম অপশন দিয়ে দিল, দেওয়ার পর তোমাকে বলবে যে কোনটা কৃত্রিমভাবে তৈরি হয়, তো তুমি মনে রাখবা যেটা তোমার হচ্ছে এই ফিনাপথলিন, ঠিক আছে, এটা একটা। দ্বিতীয় তোমার হচ্ছে ধরো এই মিথাইল অরেঞ্জ, এগুলো কি তোমার কৃত্রিমভাবে। আর যদি বলে প্রাকৃতিকভাবে কি, তুমি মনে রাখবা প্রাকৃতিকভাবে হচ্ছে তোমার হলুদ, কেমন, তারপর তোমার লাল বাঁধাকপির পাতা, ঠিক আছে, তারপর তোমার মনে রাখবা পিটুনিয়া যে হয়, পিটুনিয়ার গাছের পাতা, কেমন, তারপর জবা ফুল, এগুলো তোমার কি, এরা হচ্ছে প্রাকৃতিকভাবে অম্ল আর ক্ষারের সূচক তৈরি করে। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি স্যাচুরেটেড হাইড্রোকার্বন। দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বনের সঠিক আনসার হচ্ছে তোমার কি প্রোপেন, তাই না। দেখো হাইড্রোকার্বন আমাদের দুই রকমের হয়, ঠিক আছে, এক হচ্ছে তোমার স্যাচুরেটেড আর একটা হচ্ছে তোমার আনস্যাচুরেটেড, ঠিক আছে, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড কি হয় বলতো, এখানে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড তৈরি হয়। আর আনস্যাচুরেটেড এটা দুই রকমের হয়, একটাতে কি হয় কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড তৈরি হয়, একটাতে তোমার কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হয়। যখন এটা সিঙ্গেল বন্ড থাকে সেটাকে আমরা বলি কেন, ঠিক আছে, যখন ডবল বন্ড হয়ে যায় তখন এটাকে আমরা বলি কিন, আর যখন এটা ট্রিপল বন্ড হয়ে যায় তখন আমরা এটাকে বলি কাইন, ঠিক আছে। এবার কেন কিন কাইন আমি কেন বলছি, এর আগে তুমি এল লাগিয়ে দাও, এটা কি হবে অ্যালকিন, সরি অ্যালকেন, অ্যালকিন, আর হচ্ছে অ্যালকাইন। কিভাবে মনে রাখবা, যখন স্যাচুরেটেড হাইড্রোকার্বন সিঙ্গেল বন্ড হয় এটাকে আমরা কি অ্যালকেন বলি, কেন কিন কাইন, কেন কিন কাইন। প্রথমে কি হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, তো ফার্স্টে কি কেন, সেকেন্ডে কিন, থার্ডে হচ্ছে কাইন। এবার দেখো এখানে অপশনে তুমি কিভাবে খুঁজতে পারো, দেখো ইথিন ইন আছে কিন আছে, তার মানে কি এটা তোমার মানে ডবল হয়ে যাবে। ইথাইন দেখো কাইন, তার মানে কি এটা তোমার ট্রিপল হয়ে যাবে। দেখো প্রোপেন কেন, এটা তোমার কি, তাহলে এটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না। দেখো এই যে অ্যালকিন আছে এটাকে আমরা কিভাবে, এর সূত্র কি বলতো, CnH2n+2, ঠিক আছে। অ্যালকিনের কি হয় CN, এক সেকেন্ড, এটা হয় CnH2n, আর এটা কি হয় CnH2n-2, ঠিক আছে। এইভাবে তোমাদের সূত্র বার করতে হয়। এবার সি দেখো, এখানে যদি সি যদি আমি এক রাখি, ঠিক আছে, সি এক রাখলাম, তাহলে এটা কি হবে এইচ এর জায়গায় দুই, দুই এককে দুই, চার, তো এইচ কি হয় 4, তো CH4 কি হলো তোমার ইথেন হয়ে গেল, ঠিক আছে। এরকম ইথেন প্রোপেন বিউটেন এরকম একটা লিস্ট আছে, ওই লিস্টটাকে তোমরা কি করে মনে রাখবা, আমি কিভাবে মনে রাখি দেখো, আমি একটা ট্রিকের মাধ্যমে মনে রেখেছি। তোমরা মনে রাখবা মিথ ইথ প্রোপ বিপে, মিথ ইথ প্রোপ বিপে, মিথ ইথ প্রোপ বিপে, ঠিক আছে, হেক্সা হেপ অক্টে, হেক্সা হেপ অক্টে। কেন এটা মনে রাখতে বলছি দেখো, কি বললাম মিথ, ঠিক আছে, এটাকে লিখবা মিথ ইথ প্রোপ বিপে, হেক্সা হেপ অক্টে। মিথ দিয়ে মিথেন, ইথ দিয়ে ইথেন, প্রোপ দিয়ে প্রোপেন, বি দিয়ে বিউটেন, ঠিক আছে, তারপরে পে দিয়ে পেন্টেন, হেক্সা দিয়ে হেক্সেন, হেপ দিয়ে হেপটেন, অক্টা দিয়ে অক্টেন। এটার পরমাণু কি হয়, এটার এক, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। এবার দেখো প্রথমটা যদি আমি 2 রাখি, ঠিক আছে, দেখো CnH2n, ঠিক আছে, এটা আমি অ্যালকিনে রাখছি H2n+2 প্রথমটাতে। দেখো 2 নম্বর যদি আমি রাখি, সি এর জায়গায় কি লিখবো C2, দেখো H2 আছে, N 2 2 কত 4, 4 2 6, মানে C2H6, এটা কি হয়ে যাবে তোমার ইথেন হয়ে যায়, তাই না। প্রোপেন যদি রাখো, প্রোপেনও এরকম সেম বেরিয়ে যাবে, C3H8 প্রোপেন বেরিয়ে যাবে, তারপর কি বিউটেন C4H10 বেরিয়ে যাবে, ঠিক আছে, এরকম বেরিয়ে যেতে থাকবে। তো তোমরা মিথ ইথ প্রোপ পিপে হেক্সা হেপ অক্টে মনে রাখবা, তোমার এই হাইড্রোকার্বন আর মানে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মধ্যে কোনো পার্থক্য হবে না, ঠিক আছে। তো আমি কি বললাম, কেন কিন কাইন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, স্যাচুরেটেড মানে মানে কি বলবো এটাকে, এই কেন হচ্ছে কি স্যাচুরেটেড, কিন আর কাইন হচ্ছে তোমার আনস্যাচুরেটেড, ঠিক আছে। তো অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার, সরি সি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে তড়িৎ বিশোধন প্রক্রিয়ায় ক্যাথোড নিম্নলিখিত কোনটি দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এক সেকেন্ড দেখো তারাও, দেখো আমাদের কি জানি অ্যানোড আর ক্যাথোড দুরকম হয়, তাই না, একটা হচ্ছে অ্যানোড একটা হচ্ছে ক্যাথোড। এবার দেখো অ্যানোডে কি হয়, অ্যানোডে অ লেগে আছে, এটা কি বাংলায় ধরি, এটা হচ্ছে কি অ্যানোড এভাবে লেখা হবে আর ক্যাথোডে কি এভাবে লেখা হবে। দেখো অ্যানোডে অ লেগে আছে, অশুদ্ধতে অ লেগে আছে, তার মানে কি হবে অ্যানোড হবে তোমার অশুদ্ধ। যদি অ্যানোড অশুদ্ধ হয় তাহলে ক্যাথোড কি অটোমেটিক তোমার শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মনে রাখবা, অ্যানোড ক্যাথোড কোনোদিনও ভুল হবে না। কি বললাম, অ্যানোডে তোমার অ লেগে আছে,
ঠিক আছে, অ্যানোডে অ লেগে আছে, অশুদ্ধতেও অ লেগে আছে। তার মানে অ্যানোড কি হবে তোমার অশুদ্ধ, ক্যাথোড কি হবে তোমার শুদ্ধ। তার মানে কি দেখো, আমাকে ক্যাথোড জিজ্ঞাসা করেছে, ক্যাথোড বলছে অপরিষ্কার, কিন্তু ক্যাথোড কি অপরিষ্কার না, এটা শুদ্ধ, তার মানে এটা কেটে গেল। বলছে খাঁটি ধাতুর পাতলা পাত, কার্বন রড, প্লাটিনাম সিড। ক্যাথোড যদি তোমার মানে অ্যানোড যদি শুদ্ধ মানে অশুদ্ধ হয়, ক্যাথোড তাহলে শুদ্ধ হবে, তার মানে কি এটা তোমার খাঁটি তোমার হয়ে যাবে, তাই না? অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। দেখো এটাকে কি বলে, এটা যে ইলেকট্রনিক মানে ইলেকট্রোলাইটিক রিফাইনিং যেটা হয়, এটা কি হয় বলো, তড়িৎ প্রবাহের রাসায়নিক প্রভাবের ফল, ঠিক আছে, রাসায়নিক প্রভাবের ফল। আর এটার খোঁজ কে করেছিল তোমরা মনে রাখবা, মাইকেল ফ্যারাড। মাইকেল ফ্যারাড, ঠিক আছে। এ কি করেছিল, একটা মানে বিদ্যুতের নিয়েছিল, ঠিক আছে, পাত্র নিয়েছিল, যে এই পাত্রটাকে আমরা বলি ভোল্টামিটার। এর মধ্যে সে একটা রেখেছিল অ্যানোড, একটা রেখেছিল ক্যাথোড। দেখো, যেহেতু অ্যানোড কি হয়, অ্যানোড হচ্ছে অশুদ্ধ, অ্যানোডে অ আছে, অতে অশুদ্ধ আছে, অশুদ্ধ। এবার অশুদ্ধ মানুষ কেন হয়, তার মধ্যে অনেক পাপ জমে থাকে, যেহেতু পাপ জমে থাকছে তার মানে কি এই অ্যানোডের মধ্যে আমরা অনেক কিছু যুক্ত থাকবে, ঠিক আছে, যেহেতু যুক্ত থাকছে, আমি এটা বোঝানোর জন্য জাস্ট তোমাকে বলছি, ঠিক আছে, যেহেতু এখানে যুক্ত থাকছে তাই অ্যানোডকে আমরা কি নিব প্লাস, যেহেতু এর মধ্যে অনেক পাপ যুক্ত থাকছে। তো যদি অ্যানোড প্লাস হয়ে যায় তো ক্যাথোড কি অটোমেটিক তোমার মাইনাস হয়ে যাবে, তাই তোমার ক্যাথোড মনে রাখার দরকার নেই, শুধু অ্যানোড মনে রাখো, শুধু অ্যানোড মনে রাখবা, তার অপোজিট হয়ে যাবে ক্যাথোড। কি বললাম, অ্যানোড হচ্ছে, অ্যানোডে অ আছে, অ হচ্ছে অশুদ্ধ, অশুদ্ধ থাকার কারণে কি এর মধ্যে অনেক পাপ জমে আছে, যেহেতু পাপ জমে আছে তাই এটা কি হয়ে যাবে পজিটিভ, প্লাস আছে। এবার একেই এখান থেকে পাপগুলো ধোয়াতে হবে, ধুয়ে কি একে মানে খাঁটি তৈরি করতে হবে। তো কি করে এর মধ্যে একটা মানে কি বলতো সলিউশন নাই, ঠিক আছে, এমন সলিউশন নেই যেটা মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয় তো সেটার মানে কি হয়, এই যে অ্যানোডে যে পাপগুলো ধুয়ে আছে সেই পাপগুলো কি এই বিদ্যুৎ অবঘটনটাতে চলে আসবে, ঠিক আছে, এই তরলটাতে চলে আসবে। তারপর তরল থেকে কি হবে, এই ক্যাথোডের মধ্যে এটা চড়ে হয়ে যায়। যেমন ইলেকট্রোপ্লেটিং এর জন্য ধরো সোনার কি হলো পাত চড়াতে হবে, তাহলে কি আমরা সোনার পাত কি দেবো অ্যানোডে রাখবো, ঠিক আছে, এবার যার উপর চড়াতে হবে সেই পাতটাকে এখানে রাখবো। এবার কি হবে, এই যখন ইলেকট্রিক প্রভাব হবে তখন এই সোনার পাত কি হবে এই জলের মধ্যে চলে আসবে, জল থেকে তোমার ক্যাথোডে চলে যাবে। কেমন, এই জিনিসটা তোমরা মনে রাখবে, অ্যানোড ক্যাথোডে প্লাস মাইনাসে খুব ভুল হয়। তো অ্যানোড কি হবে, অ্যানোডে অ আছে, অতে অশুদ্ধ আছে, তাই অশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, তার ঠিক উল্টা হয়ে যাচ্ছে তোমার ক্যাথোড। তো এটা সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে বেগ সময় গ্রাফে ক্ষেত্রফল কি নির্দেশ করে। দেখো বেগ সময় গ্রাফে ক্ষেত্রফল সবসময় দূরত্বকে নির্দেশ করে, ঠিক আছে, এটা তোমার সঠিক আনসার। দেখো এই যে গ্রাফের আছে না, এখান থেকে তোমার এই যে কোনটা কি নির্দেশ করে, এই ধরনের চারটা প্রশ্ন তোমার রেলওয়ে বোর্ড জিজ্ঞেস করে। প্রথম তো তোমাকে জিজ্ঞেস করে নিচ্ছে যে বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে, সেটা হবে দূরত্ব, ঠিক আছে। একটা তোমাকে জিজ্ঞেস করবে বেগ সময় গ্রাফের প্রবণতা কি কি মানে চিহ্নিত করে, ঠিক আছে, প্রবণতা ইংরেজি থেকে গ্রেডিয়েন্ট বলা হয়। এটা কি মানে নির্দেশ করে, এটা হচ্ছে বেগ সময় গ্রাফ তোমার মনে রাখবা ত্বরণকে নির্দেশ করে, ঠিক আছে। আর বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল কি মানে যদি মানে ক্ষেত্রফল যদি বের করতে হয় মানে ক্ষেত্রফল বের কর যদি করা হয় তাহলে সেটা কি বের মানে বের হবে, সেটা তোমার দূরত্ব বের হবে। কেমন, দুটো কোশ্চেন হয়ে গেল, এক দুই। আরেকটা কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করে সরণ আর সময়, ঠিক আছে, সরণ আর সময় গ্রাফ। তো মনে রাখবো সরণ সময় গ্রাফের যদি কোশ্চেনটা সেম থাকতো, শুধু বেগের জায়গায় সরণ থাকতো, লেখা থাকতো সরণ সময় গ্রাফের নিচের ক্ষেত্রফল কি নির্দেশ করে, তাহলে তোমরা বলতে এটা তোমার বেগকে নির্দেশ করে, ঠিক আছে। সরণ সময় গ্রাফ বেগকে নির্দেশ করে, বেগ সময় গ্রাফ দূরত্বকে নির্দেশ করে। আর সরণ সময় গ্রাফের প্রবণতা তোমার কি নির্দেশ করে, সরণ সময়ের যে মানে প্রবণতা আছে সেটাও তোমার বেগকেই নির্দেশ করে। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভর সংখ্যা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল। দেখো ভর সংখ্যা কি হয়, প্রোটন আর নিউট্রনের যোগফল হয়, একদম এটা সঠিক। বলছি একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন হতে পারে, এখনই বললাম, এটাও সঠিক। বলছে প্রোটিয়াম এবং ডিটোরিয়ামের পারমাণবিক ভর এক না, এটা এখন ভুল। আমি তোমাকে কি বললাম, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, তাই না, একটা প্রোটিয়াম, একটা ডিউটোরিয়াম, একটা টাইট্রিয়াম। এর আমি কি বললাম, এর পারমাণবিক সংখ্যা প্রত্যেকটা কি পারমাণবিক সংখ্যা এক হয়, কিন্তু ভর সংখ্যা কি হয় আলাদা হয়। এবার এখানে জিজ্ঞাসা করে প্রোটিয়াম আর ডিটোরিয়ামের পারমাণবিক ভর এক, এক কি, তার মানে কি এটাই তোমার মানে ভুল হয়ে গেল। বলছে পরমাণু ভর সংখ্যা সর্বদা একটি পূর্ণ সংখ্যা, একদম মানে ম্যাক্সিমাম টাইম এটা মানে পূর্ণ সংখ্যাই হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি কাজটি 600 জুল হয়, সময় 3 মিনিট হয়, তাহলে শক্তি কত হবে। দেখো এখনই আমি তোমাকে শক্তির দুটো ফর্মুলা বললাম কিনা, একটা কি বললাম W/T আর একটা কি বললাম mgh/T, mgh/T। এবার দেখো এখানে কি কি দেওয়া আছে, আমাকে জুল দেওয়া আছে আর টি দেওয়া আছে, মানে ওয়ার্ক দেওয়া আছে আর টি দেওয়া আছে, তাহলে এই অপশনটাই আমরা লাগাবো। তো দেখো ডাব্লুর মান কত দিয়ে 600 জুল আর টি আমাকে দিয়ে যাবো 3 মিনিট, কিন্তু যেহেতু এটা মিনিট আছে এটাকে আমাকে সেকেন্ডে পরিণত করতে হবে। সেকেন্ডে পরিণত করার জন্য কি 60 দিয়ে গুণ, এবার কাটো 60 দিয়ে এটা আমি পুরোটাকে দিলাম 10 বারে, তাই না, 3 দিয়ে আমি 10কে ভাগ দিই তাহলে কত আসবে 3.33 ওয়াট, তাই না। সঠিক আনসার কি অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো বাকি আমি শক্তির ব্যাপারে তোমাকে বলে দিলাম, তো এখন আর কিছু বলছি না। কেমন, তো দেখলাম তো কোশ্চেন দেখো এবার রিপিট হতে তোমার শুরু করবে, তো যেগুলো যেগুলো রিপিট হওয়া কোশ্চেন খাটাখাট অ্যান্সার মিলে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেছিলেন। দেখো আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটন।
তিনি কি করেছিলেন জানো, একটা প্রিজম আছে, প্রিজমের মধ্যে দিয়ে একটা সাদা আলোকে পাস করেছিলেন, আর প্রিজম থেকে যখন আলো বেরিয়েছিল সাদা আলো 7টা রঙে বিভক্ত হয়েছিল। এটাকে কি বলে, আলোর বিচ্ছুরণ বলা হয়। কে তৈরি করেছিল, আইজ্যাক নিউটন। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইন কি তৈরি করেছিল বলতো, ইনি হচ্ছেন থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিল, মানে কি বলেছিল, ই সমান সমান এম সি স্কোয়ার। মানে বলেছিল কি, যে কোনো বস্তুর মধ্যে তার মানে আণবিক ভরের কারণে যে শক্তি সঞ্চিত থাকে তাকে আমরা দ্রব্যমান শক্তি বলি বা আনুপানবিক ভর শক্তি বলি। এটাকে কি বলে, থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, গ্যালিলিও গ্যালিলি কি করলো, মনে রাখবো ইনি দূরবীন আবিষ্কার করেছিলেন, প্লাস ইনি হচ্ছেন জড়তার নিয়ম দিয়েছিলেন। ঠিক আছে, জড়তার নিয়ম, জড়তার ফর্মুলা কি হয়, আই সমান সমান এম আর স্কোয়ার। এখানে এম কি, এটা হচ্ছে মাস, আর হচ্ছে রেডিয়াস। তার মানে কি, জড়তা হচ্ছে কোনো বস্তুর আণবিক ভর এবং তার ব্যাসার্ধের বর্গের উপর নির্ভর করে। ঠিক আছে, দেখো ম্যাক্সওয়েল কে ছিল, দুইজন ম্যাক্সওয়েল ছিল। একটা ম্যাক্সওয়েল ছিল যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের খোঁজ করেছিল আবিষ্কর্তা, আরেকজন ম্যাক্সওয়েল যে ছিল তিনি হচ্ছেন কি, যে বুড়ো আঙুলের নিয়ম দিয়েছিলেন, তাই না? দুটো ম্যাক্সওয়েল আছে। তো জেমস ক্লার্ক কি করেছিল, ইনি হচ্ছেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের খোঁজ করেছিলেন। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অ্যাসিড যখন ধাতব কার্বনেটের সাথে অভিক্রিয়া করে তখন নিচে কোন পণ্যগুলি তৈরি হয়। দেখো ধাতু যখন মানে অ্যাসিড যখন মেটাল কার্বনেটের সাথে অভিক্রিয়া করে, ঠিক আছে, তখন কি তৈরি করে, মনে রাখবো কার্বন ডাই অক্সাইড। যে অপশনে তোমার কার্বন ডাই অক্সাইড থাকবে সেটা তুমি অ্যান্সার করে আসবা। যে আমি দেখতে পাচ্ছি এই একটাতেই আছে, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, রেলওয়ে বোর্ড এই টাইপের 4খানা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে। একটা তোমাকে জিজ্ঞেস করবে অ্যাসিড যখন কোনো মেটালের সাথে ধাতুর সাথে অভিক্রিয়া করে, ঠিক আছে, তখন কি নির্মাণ হয়। মনে রাখবা অ্যাসিড যখন কোনো ধাতুর সাথে অভিক্রিয়া করে তখন লবণ আর হাইড্রোজেন গ্যাস নির্মাণ করে। ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইড কখন নির্মাণ করে, যখন মানে মেটাল কার্বনেট থাকে। ঠিক আছে, আর যখন অ্যাসিড কখন কোনো মেটাল অক্সাইডের সাথে অভিক্রিয়া করছে, ঠিক আছে, যখন মেটাল অক্সাইডের সাথে অভিক্রিয়া করবে তখন মনে রাখবা তোমরা লবণ আর জলে নির্মাণ করবে। ঠিক আছে, লবণ প্লাস জল। আর লবণ আর জল নির্মাণ করার আরেকটা প্রক্রিয়া কি থেকে হয় তোমরা কি বলো তো, একটা হচ্ছে যখন অ্যাসিড আর ক্ষার যখন একসাথে অভিক্রিয়া করবে তখনও কি লবণ আর জল নির্মাণ করবে। তাহলে আমরা কি কি জানতে পারলাম, প্রথম কোশ্চেন তোমাদের আছে অ্যাসিড যখন ধাতব কার্বনেট, ঠিক আছে, বা হাইড্রোজেন কার্বনেট, দুটোই হয়। অনেক সময় ধাতব কার্বনেটের জায়গায় তোমাকে হাইড্রোজেন কার্বনেট দিয়ে দিবে, তখনও তোমার কি নির্মাণ হবে, মনে রাখবা কার্বন ডাই অক্সাইড নির্মাণ হবে। যে অপশনে কার্বন ডাই অক্সাইড থাকবে সেটা সঠিক অ্যান্সার। দ্বিতীয় তোমাকে জিজ্ঞেস করবে অ্যাসিড যখন কোনো ধাতুর সাথে অভিক্রিয়া করে তখন কি নির্মাণ হয়, তখন মনে রাখবা হাইড্রোজেন গ্যাস নির্মাণ হয়। ঠিক আছে, আর তারপরে তোমাকে জিজ্ঞেস করবে অ্যাসিড যখন কোনো মানে মেটাল অক্সাইড ধাতু অক্সাইডের সাথে মানে অভিক্রিয়া করে তখন কি নির্মাণ হয়, তখন তোমরা মনে রাখবা লবণ আর জল নির্মাণ করে। আর লবণ আর জল নির্মাণ করার আরেকটা পদ্ধতি আছে, যখন অ্যাসিড ক্ষারের সাথে অভিক্রিয়া করে তখনও তোমার লবণ আর জলেরই নির্মাণ হয়। কেমন, তো এই 4টা পয়েন্ট তোমরা মনে রাখবা, এই 4টা পয়েন্ট থেকেই তোমাকে রেলওয়ে বোর্ড কোশ্চেন করে। আর তুমি আগেও কোশ্চেন আসুক তুমি দেখতে পাবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রাদারফোর্ড সোনার ফয়েল পরীক্ষায় কোন কণাটি দুবার চার্জিত হয়েছিল এবং পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার তোমার আলফা কণ। ঠিক আছে, রাদারফোর্ড কি করেছিল, যে একটা না সোনার ফয়েল নিয়েছিল, ঠিক আছে, এবার সোনার ফয়েলের মধ্যে ওই আলফা কণ দিয়ে ধাক্কা মেরেছিল, তখন কি দেখেছিল, কিছু আলফা কণ ছিল কি এই মাঝখানে ধাক্কা লেগে বিচলিত হয়ে গেছে, মানে এদিক ওদিক ছিটকে গেছিল। কিছু আলফা কণ ছিল কি এটাকে ভেদ করে পার হয়ে গেছিল। ঠিক আছে, এটাকে ভেদ করে পার হয়ে গেছিল। আর কিছু আলফা কণ ছিল কি যারা এই মিডিলে গিয়েছিল ধাক্কা খেয়ে আবার রিটার্ন চলে এসেছিল। এই যখন মিডিল থেকে ধাক্কা খেয়ে রিটার্ন চলে এলো তখন রাদারফোর্ড বলল কি, যে না এই মানে কোনো কণের বা পরমাণুর মাঝখানে একটা মানে ভারী আণবিক ভরবালা কোনো বস্তু আছে। ঠিক আছে, সেইটাকে এর নাম দিয়েছিল কি নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে রাদারফোর্ডের সোনার ফয়েল পরীক্ষায় তৈরি হওয়া নতুন মানে নতুন জিনিসটির নাম কি ছিল। তোমরা মনে রাখবা নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসে কি থাকে, এই নিউক্লিয়াসে থাকে তোমার প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, আর এদের দুজনকে একসাথে কি বলা হয়, নিউক্লিয়ান বলা হয়। ঠিক আছে, নিউক্লিয়ান। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আচ্ছা, বিটা কণের খোঁজ কে করেছিল বলো তো, বিটা কণের খোঁজ তোমার তো হচ্ছে রাদারফোর্ডই করেছিল, মানে আলফা বিটা দুটার খোঁজ করেছিল কি রাদারফোর্ড। ঠিক আছে, আর গামা কিরণের খোঁজ কে করেছিল, মনে রাখবো গামা কিরণের খোঁজ করেছিল তোমার বেলার্ড। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে আলফা কণ কেমন হয়, তোমরা মনে রাখবো আলফা কণ পজিটিভ হয়, বিটা কণ কি হয় নেগেটিভ হয়, আর এই যেটা গামা কিরণ হয় এটা কি হয় শূন্য হয় এর চার্জ। কেমন, এই প্রকৃতিতে যদি জিজ্ঞাসা করে যে আলফা কণ কিরকম, দেখো আলফা কণ কি বললাম, আলফা মানে পজিটিভ কখন থাকে, অশুদ্ধ সবসময় পজিটিভ থাকে, মানে অশুদ্ধ কি হয় অ্যানোড হয়, তা অ্যানোড কি হবে পজিটিভ হবে, তো অ্যানোড পজিটিভ ওই জন্য আলফাও পজিটিভ।
কারণ আলফা কি পজিটিভই হচ্ছে, বিটা কোণ কি হয়ে যাবে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? এটাকে আমরা কি তাহলে বলবো, ক্যাথোড কিরণ বলবো। যদি এটাকে আলফা বলি তাহলে এটাকে ক্যাথোড, মানে এটাকে যদি আমরা অ্যানোড বলি এটাকে ক্যাথোড বলবো, ঠিক আছে? আর এটা তো শূন্য, তাই এটাকে আমরা কিছু বলবোই না। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে আলফা কোণের বেগ কত, ঠিক আছে, তোমার মনে রাখবে আলফা কোণের বেগ হচ্ছে আলোর বেগের 1/10 ভাগ, ঠিক আছে? মানে আলোর বেগের ভাগ, আলোর বেগের স্পিড কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটার খোঁজ কে করেছিল বলতো, রোমার করেছিল, তাই না? এরই 10 ভাগের 1 ভাগ হচ্ছে আলফা কোণের বেগ। আর বিটা কোণের খোঁজ যদি বলে তো এটা বলবো আলোর বেগের 9/10 ভাগ, ঠিক আছে? এটা মনে রাখবা। আর তুমি কি বলবো, যদি গামা কিরণের যদি জিজ্ঞেস করে গামা কিরণের বেগ কত, এটা মনে রাখবা যে আলোর যে বেগ আছে সেই বেগেরই সমান, ঠিক আছে, গামা কিরণের বেগ। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আচ্ছা, ইলেকট্রনের খোঁজ কে করেছিল মনে রাখবা, ইলেকট্রনের খোঁজ তোমার করেছিল থমসন। এই জন্য তুমি তোমাকে একটা মানে পয়েন্টও বলে দিয়েছিলাম, মনে রাখবা পেন, PEN, পেন সমান সমান কি হয়, GTC। মানে কি, পেন দিয়ে কি প্রোটন, প্রোটন দিয়ে হচ্ছে কি গোল্ডস্টিন, ই দিয়ে কি ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে তোমার থমসন, এন দিয়ে কি নিউট্রন, নিউট্রন হচ্ছে তোমার চ্যাডউইক। পেন সমান সমান GTC। কেমন, এই পয়েন্টটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদের কি, যদি তোমাদের আবিষ্কর্তা জিজ্ঞেস করে তো জীবনে ভুল হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন টিস্যু জীবন্ত দেহের একটি প্রতিরক্ষামূলক টিস্যু। দেখো, জীবন্ত দেহের প্রতিরক্ষামূলক টিস্যু হচ্ছে তোমাদের এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে? এটা কোথায় থাকে বলতো, এটা শরীরের এমন এমন জায়গায় পাওয়া যায় যার মানে কি, মানে যে ধরো একটা পাইপ আছে যার ওপেন সারফেস হয়, যেমন কি শ্বাসনালী, ঠিক আছে? শ্বাসনালীর কি ওপেন সারফেস হয়, তো এর চারপাশে কি এপিথেলিয়াল টিস্যু থাকবে, যাতে কি এইটার কোনো রকম প্রবলেম না হয়। প্রতিরক্ষামূলক টিস্যু কি হবে, অপশন নাম্বার সি। পেশি টিস্যু কি করে বলতো, পেশি টিস্যু আমাদের শরীরের মাংসপেশি তৈরি করে, ঠিক আছে? আমাদের শরীরে টোটাল কতটা মাংসপেশি আছে জানো, 6×3=9, মানে 639টা মাংসপেশি আছে যেটা তোমার পেশি টিস্যু তৈরি করে। পেশি টিস্যু তোমার 3 রকম হয়, একটা হচ্ছে তোমার রেখীয়, ঠিক আছে, একটা রেখীয়, একটা অরেখীয়, অরেখীয়, আর একটা হচ্ছে হৃদয় পেশি। কেমন, এই তিনটা মনে রাখবো। নার্ভাস টিস্যু কি করে বলতো, নার্ভাস টিস্যু হচ্ছে আমাদের ব্রেনে সূচনা পাঠানোর কাজ করে। আর এই যে সূচনা পাঠায় এটা হচ্ছে ডেনড্রন আর ডেনড্রাইটের মাধ্যমে, ঠিক আছে? আর ডেনড্রন আর ডেনড্রাইটকে একসাথে তোমার রিসেপ্টর বলা হয়, কারণ এটা কি সূচনা, মানে সূচনা পাঠানোর কাজ করে। তার মধ্যে ডেনড্রাইট কি করে, এ হচ্ছে সূচনা গ্রহণ করে, আর ডেনড্রন কি করে, সেটা আগের দিকে পাঠিয়ে দেয়। সংযোজক টিস্যু কি হয় মনে রাখবা, এটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশকে জোড়া লাগানোর কাজ করে, যেমন কি রক্ত আর হচ্ছে তোমার হাড়, ঠিক আছে? এই হচ্ছে সংযোগকারী টিস্যু, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। হাড়ের মধ্যে যদি তোমরা মনে রাখতে পারো 2 রকমের হাড়, একটা হয় মানে টেন্ডন, একটা হয় তোমার কি কন্ডেরা, তাই না? টেন্ডন কি করে বলতো, এই হচ্ছে তোমার শরীরে মানে কি বলবো, হাড়কে মাংসপেশির সাথে যুক্ত করার সাহায্য করে, তাই তো? আর যে আরেকটা যেটা আছে, সরি কন্ড্রা না, লিগামেন্ট। একটা হচ্ছে টেন্ডন, একটা হচ্ছে লিগামেন্ট। টেন্ডন কি করে, মাংসপেশিকে হাড়ের সাথে যুক্ত করতে সাহায্য করে। লিগামেন্ট হচ্ছে তোমার হাড়কে হাড়ের সাথে যুক্ত করতে সাহায্য করে। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 1 কিলোওয়াট আওয়ারের সমান সমান কত জুল। দেখো, এটা হচ্ছে 3.6 × 10⁶ জুল হয়, ঠিক আছে? তো কোন অপশন আছে, 10⁴ জুল, 10⁴ জুল। অপশনগুলো এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে? এটা মনে রাখবো 3.6 × 10⁶ জুল হয়। কেমন, যেমন ধরো 1 কিলোওয়াট আওয়ার কীভাবে লিখবো, দেখো ওয়ানকে আমি লিখতে পারি 1, ঠিক আছে? কিলোকে আমি কিলোর জায়গায় লিখতে পারি 1000, ঠিক আছে? ওয়াটকে আমরা কীভাবে লিখতে পারি, জুল/সেকেন্ড লিখতে পারি। আর আওয়ারকে কি লিখতে পারি আমরা, 3600 সেকেন্ড। সবটাকে আমি সেকেন্ডে সেকেন্ডে করে দিলাম, তো এই সেকেন্ড দিয়ে এই সেকেন্ড কেটে গেল, তো 36 আছে, তো 36 আমি লিখে দিলাম। কটা শূন্য আছে, 1 2 3 4 5, মানে 36-এর পর আমরা কি 3 4 5, 1 2 3 4 5, এটাও লিখতে পারি একটা ওয়াট। এবার দেখো এটাকে আমি কীভাবে লিখবো, এটাকে আমি এভাবে লিখতে পারি 3.6 যদি করি, তাই এখানে কি আরেকটা 10 তোমায় গুণ করতে হবে, তাহলে তোমার এই মানে সংখ্যাটা আসবে। 1 2 3 4, কটা আছে, 1 2 3 4 5 আর একটা শূন্য, 6। তাহলে কি হলো, 3 × 10⁶ পার জুল হয়ে যাবে, তাই না? এটাই তোমার সঠিক আনসার হয়ে যাবে। যেরকম মানে তুমি মোট কথা এইভাবে ভেঙে নিও, ঠিক আছে? এবার তোমাকে ধরো এই 3.6 × 10⁶ জুল দিল না, তখন তুমি কি করবা, এরকমও তোমাকে দিতে পারে 36 × 10⁵ জুল, এটাও তোমাকে দিতে পারে অপশানে, তাই না? অনেক সময় তোমাকে পরীক্ষা দিতে 3600 × 10⁻³ জুল, এটাও তোমাকে দিয়ে দেয় অনেক সময়। তুমি এই জিনিসটা মনে রাখবা। এবার দশমিক তুমি নিজের মতো করে চেঞ্জ করতে থাকবা, ঠিক আছে? 3.6 ছিল তখন 6 ছিল, এবার দশমিক উঠালাম তো কি হলো, এখানে 5 হয়ে গেল। তবে একটা শূন্য যোগ করলাম তো এখানে কি 4 হয়ে যাবে, আরেকটা শূন্য যোগ করি তো কি 3 হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে তোমরা বের করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি স্বতন্ত্র প্রতিধ্বনি শুনতে মূল শব্দ এবং প্রতিধ্বনির মধ্যে সর্বনিম্ন কত সময় ব্যবধান প্রয়োজন। দেখো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার 0.1 সেকেন্ড, ঠিক আছে? মানে শব্দ কি হয় বলতো, শব্দ যখন কোনো প্রতিফলন মানে কোনো মাধ্যমে ধাক্কা খেয়ে সেটা কি আবার সেই মাধ্যমেই ফিরে আসে, তাই না? এটা কি বলে, শব্দের প্রতিফলন বলে। এবার যে দুটো শব্দ আছে মানে দুটো ধ্বনি আছে, সেটাকে স্পষ্ট শুনতে হলে কি হবে, দুটো ধ্বনির মধ্যে আমাদের কানে 1/10 সেকেন্ডের পার্থক্য থাকতে হবে, তাহলে আমরা কি সেটা স্পষ্ট শুনতে পাবো। এই যে 1/10 সেকেন্ডের স্পষ্ট মানে সময় থাকতে হবে, এটাকে কি বলা হয় বলতো, হেয়ারিং পারসিস্টেন্স বলা হয়, ঠিক আছে? বাংলাতে বলা হয় এটাকে শ্রবণ অধ্যাবসায়।
শ্রবণ, অধ্যাবসায়। কেমন, এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। আরেকটা কোশ্চেন আছে যে ধরো একটা মানে প্রতিধ্বনি হওয়ার জন্য তো দুটো মাধ্যমের প্রয়োজন, তাই না? তবে না প্রতিধ্বনি হবে। কিন্তু এই যে মানে প্রতিধ্বনি যেই মাধ্যমে মানে যত দূরত্ব, এই দূরত্বটা মিনিমাম কত হতে হবে? তো মনে রাখবা তোমরা 17.2 সেকেন্ড, ঠিক আছে? 17.2 সেকেন্ড তোমার মিনিমাম ডিস্টেন্স হতে হবে। এর যদি কম হয় বা মানে এর থেকে যদি কম হয় তাহলে কি তুমি শব্দ তোমার প্রতিধ্বনি হতে পারবে না, ঠিক আছে? এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ইন কেস যদি 17.2 অপশনে না থাকে তাহলে তোমার অপশনে 17 দেওয়া থাকে, ঠিক আছে? এটাও তোমার কারেক্ট অ্যান্সার হবে। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মুখের পিএইচ মান কোন স্তরে নিচে নেমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার পিএইচ মান 5.5, ঠিক আছে? দেখো দাঁতের ক্ষয় কেন শুরু হয় বলতো? যখন আমাদের শরীরে ফ্লোরিনের মাত্রা কম হয়ে যায় তখন দাঁতের ক্ষয় শুরু হয়। আর এই পুরো যে দাঁত ক্ষয় যে হচ্ছে, এই যে এই রোগটা হচ্ছে, এটাকে তোমরা মনে রাখবা ফ্লোরোসিস রোগ বলে, ঠিক আছে? কি বলে? ফ্লোরোসিস। আর মনে রাখবা এই যে দাঁত হয়, আমাদের টোটাল দাঁতের কয় প্রকার হয় বলতো? টোটাল দাঁত হয় 4 প্রকার, ঠিক আছে? যার মধ্যে প্রথম ভাগকে আমরা বলি ইনক্রিজার, ঠিক আছে? এর টোটাল সংখ্যা কটা হয়? এটা হচ্ছে 8খানা দাঁত। এই দাঁতটাই মনে রাখবো, একদম নাকের নিচে যে দাঁতটা আছে সেটা। এই দাঁতটা দিয়ে আমরা কি করি? কোনো জিনিসকে মানে জিনিসকে কাটি, তাই না? কাটার কাজ, খাবারকে কাটি কি আমরা এটা দিয়েই, তাই না? তো এইটাকে কি বলে? নোজ টিপ বলা হয়, ঠিক আছে? 2 নম্বর দাঁত হচ্ছে আমাদের ক্যানাইন। ক্যানাইনের সংখ্যা কটা হয়? এটা টোটাল 4খানা সংখ্যা হয়। এটা কি করে? এই হচ্ছে খাবারকে মানে কি বলে মানে চেরার জন্য কাজে লাগে। যেমন দেখো নাকের মানে নিচে যে দাঁত দুটো আছে তার পাশে দেখবে একটা ছুঁচলো করে নাক থাকে না, ওটাকে ক্যানাইন বলে, ঠিক আছে? ওর সংখ্যা 4টা। এই ক্যানাইন দেখবে একদম চোখের নিচে থাকে, তাই এটাকে কি বলে? আই টিথ বলা হয়। তারপরে 3 নম্বর দাঁত হচ্ছে তোমার প্রিমোলার, ঠিক আছে? প্রিমোলারের কাজ কি হচ্ছে? এটাকে চিক তিত বলে। চিক তিত মানে গালের পাশে যেহেতু থাকে তাই এটাকে চিক তিত বলে। এটার সংখ্যা কটা হয়? এটা হচ্ছে 8টা। আর এটা কি করে? এটা হচ্ছে খাবারকে চিবানোর জন্য এই মানে এটাকে আমরা সাহায্য করি চিবানো। এরপরে 3-এর পর হচ্ছে 4 নম্বর হচ্ছে আমাদের মোলার। কেমন? মোলার কথা, এটা টোটাল 12টা সংখ্যা হয়, মানে 12খানা দাঁত থাকে। এ কি করে? এও হচ্ছে খাবারকে চাবাতেই সাহায্য করে, ঠিক আছে? একদম শেষের দিক থেকে যে দাঁতগুলো আছে সেটাকে। কেমন? এটাকে আমরা কি বলি? আক্কেল দাঁত, যেটা বলে না আক্কেল দাঁত, এটা হচ্ছে মোলারটাই হচ্ছে আক্কেল দাঁত। মনে রাখবা বাচ্চা যখন হয় বাচ্চাদের কি বলতো? প্রি মোলার থাকে না, বুঝতে পারলে তো? এদের সঙ্গে তোমাদের প্রশ্ন আছে যে নিম্নলিখিত কোন দাঁতটি বাচ্চাদের থাকে না? তোমরা কি অ্যান্সার করে আসবা? প্রি মোলার। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আর একটা, হ্যাঁ, দাঁতের যে মনে রাখবা কি দাঁত যে আছে, এই যে মাড়ির উপরের ভাগে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি বলতো? ক্রাউন বলি। আর দাঁতের যে সব থেকে বাইরের ভাগ, যেটা সাদা ভাগটা, সেটাকে আমরা কি বলি বলতো? সেটার নাম হচ্ছে তোমার এনামেল, ঠিক আছে? এই এনামেলের কারণে কি হয়? দাঁতের রং সাদা হয়। এবার দাঁতের ভিতরে, এটা তো উপরের ভাগ হয়ে গেল, এই যে ভেতরের ভাগ আছে, এই ভেতরের ভাগটার কি নাম বলতো? এটার নাম বলা হলো ডেন্টাইন। আর এর নিচে না এরকম যে জ্বরের মতো সংরচনা থাকে, এটাকে কি বলে? জ্বরের মতো সংরচনা, এটাকে বলে রুট বলা হয়, ঠিক আছে? আর এই ডেন্টাইন থেকে একটা নলের মতো এরকম পাইপ বেরায়, এটাকে বলা হয় পাল্প। কেমন? মনে রাখবা দাঁতের সব মানে আমাদের শরীরের সব থেকে শক্ত মাংসপেশি কোনটা? এই যে মানে যে মাড়ি যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে মানে শক্ত মাংসপেশি। আর এই যে জয় যেটা আছে, জয়ের হাড়, এই দাঁতও তো একটা হাড় না? এটা হচ্ছে কি আমাদের শরীরের সব থেকে বেশি শক্তিশালী হাড়, মানে শক্ত হাড়, ঠিক আছে? আরেকটা প্রশ্ন তোমাদের আছে যে দাঁতে, হাতির যে দাঁত বেরিয়ে থাকে না, 2টা হাড় মানে 2টো দাঁত, সেটা কি হয় বলতো? সেটা হচ্ছে মানে শরীরে কি ইনক্রিজার, আর এটা হচ্ছে কি সেকেন্ড ইনক্রিজার, ঠিক আছে? এটা বেরিয়ে থাকে, আর এটাকে কি বলা হয়? টাস্ক নামে এটাকে জানা যায়। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কনসার্ট হলের সিলিং কেন বাঁকা করা হয়? তো এটা যদি কনসার্ট হল হয়, এর উপরের সিলিংটা এরকম বাঁকা করা হয় কেন করা হয়? যাতে শব্দ যদি এর মধ্যে লাগে তো এর প্রতিফলিত হয়ে সব দিকে ছড়াতে পারে। বাঁকা থাকবে তো কি বিভিন্ন অ্যাঙ্গেল হয়ে যাবে, এখান থেকে যদি আসে এদিকে ছটকে যাবে, এখানে আসলে সোজা এরকম ছিটকে যাবে, সেই জন্য কি এটাকে বাঁকা করা হয়, বুঝতে পারলে তো? তো কি হবে? যাতে প্রতিফলনের পর শব্দ হলের সমস্ত বাঁকা অংশে পৌঁছে যায়, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছোট ছোট বিন্দু হিসাবে কি থাকে? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি হয় এটা তো তোমরা কি জানো? এটা হচ্ছে প্রোটিন আর হচ্ছে লিপিড হচ্ছে সংশ্লেষণ করে, তাই না? প্রোটিন আর লিপিড সংশ্লেষণের কাজ করার কি রেটিকুলাম। আর রেটিকুলাম কি 2 ভাগে ভাগ করা হয়, একটা হয়ে যায় তোমার কি মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? মনে রাখবা যেই ভাগটা তোমার প্রোটিন সংশ্লেষণ করে সেটা কি করে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নির্মাণ করে। আর যেটা তোমার লিপিড সংশ্লেষণ করে সেটা কি হয়? তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নির্মাণ করে। এই 2ভাবেই তৈরি হয়। বলেন না যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের 2 প্রকার, একটা রাফ একটা স্মুথ। রাফটা কি করে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, আর লিপিড হচ্ছে স্মুথে সংশ্লেষণে সাহায্য করে। এবার কোশ্চেন দাও কি বলছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছোট ছোট বিন্দু হিসাবে কি থাকে? ছোট ছোট বিন্দু হিসাবে তোমার রাইবোসোম থাকে, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষণ কি করে? প্রোটিন অ্যাকচুয়ালি তৈরি করে কে? রাইবোসোমই না তৈরি করে। আর যেহেতু রেটিকুলামের মধ্যে প্রোটিন আর লিপিড দুটোই সংশ্লেষণ হচ্ছে, তো প্রোটিন সংশ্লেষণ করবে কে? তোমার রাইবোসোম করবে, তাই না? দেখো কোষ প্রাচীর কি হয় বলো তো? তো এটা সঠিক আনসার তোমার অপশন নাম্বার বি হবে। কোষ প্রাচীর হচ্ছে কি? এটা তোমার হচ্ছে
উদ্ভিদেই পাওয়া যায় শুধুমাত্র, ঠিক আছে। যে গাছের ছাল যেটা আছে না সেটাকে কোষ প্রাচীর বলে, ঠিক আছে। উদ্ভিদের মানে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয় মনে রাখবা, সেলুলোজ দিয়ে, সেলুলোজ দিয়ে, ঠিক আছে। আর তোমাদের কি কি প্রশ্ন জিজ্ঞেস করে, একটা তোমাদের প্রশ্ন আছে যে ব্যাকটেরিয়া আছে না, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়, তো তোমরা মনে রাখবা পেপটিডো গ্লাইকেন, ঠিক আছে, পেপটিডো গ্লাইকেন। আরেকটা তোমাদের জিজ্ঞাসা করে যে ছত্রাক আছে, ঠিক আছে, ছত্রাকের যে মানে কোষ প্রাচীর আছে সেটা কি দিয়ে তৈরি হয়, সেটা তৈরি হয় তোমাদের কাইটিন দিয়ে, ঠিক আছে, কাইটিন দিয়ে। এই তিনটা তোমাদের জিজ্ঞেস করে। আচ্ছা জিন কি বলো তো, জিন হচ্ছে তোমার যে ক্রোমোজোম আছে কি না, এই ক্রোমোজোমের মধ্যে দানার মতো একটা অংশ, এটাকে আমরা জিন বলি। আর দেখো এই ক্রোমোজোম যে আছে, ক্রোমোজোম কয় প্রকারের হয়, মানে ক্রোমোজোম কত, তো 23 জোড়া ক্রোমোজোম আমাদের শরীরে পাওয়া যায়। তার মধ্যে 22 জোড়া কি, এটা হচ্ছে শরীর তৈরি করে, এক জোড়া কি আমাদের লিঙ্গ তৈরি করে। এই 22 জোড়া যে আছে এটাকে আমরা কি বলি, অলসোম বলি। আর যে একটা আছে এক জোড়া যেটা লিঙ্গ তৈরি করে সেটাকে আমরা কি বলি, অটোসোম বলি, তাই না। এবার দেখো এই যে মানে কি বলবো, ক্রোমোজোম দেখতে তো এরকম হয় না, এর যে উপরের যে ভাগটা আছে কিনা, এই উপরের ভাগটাকে বলা হয় স্যাটেলাইট। এই মধ্যভাগ যেটা আছে সেটাকে বলা হয় সেন্ট্রোমেয়ার। আর এই যে লাস্ট ভাগ, এটা যেহেতু লাস্টে আছে তাই এটাকে বলা হয় টেলোমেয়ার। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। কোষের ঝিল্লি কি করে, দেখো যে কোনো জিনিসের ঝিল্লি হয়, বুঝতে পারলো তো। যেমন তুমি যদি ধরো যে লিচু খাও কিনা, লিচুর মধ্যেও দেখবা লিচুর উপরে ভাগ তো কাটা কাটা লাল হয়ে থাকে, যেই লিচুটা তুমি মানে কাট ছিঁড়বা কিনা ভিতরে একটা সাদা পরত দেওয়া থাকে, ওটাকে তোমার ঝিল্লি বলা হয়, ঠিক আছে। ঝিল্লি মনে রাখবা যে ঝিল্লির যে বাইরের পরত আছে, এই ঝিল্লি আবার 2-3টা পরত তৈরি, যে বাইরের পরত আছে সেটা তোমার কি প্রোটিন দিয়ে তৈরি। আর যে ভেতরের পরত আছে, ঠিক আছে, মানে সরি, বাইরের যে পরত আছে, বাইরের আর মধ্যবর্তী এই দুটো পরত যেটা আছে এটা তোমার প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। আর যে সরি বলছি কি, যে বাইরের পরত 3টা লেয়ার দিয়ে তৈরি, ঠিক আছে, একটা দুটা তিনটা। প্রথম লেয়ার আর লাস্টের লেয়ার এটা হচ্ছে তোমার প্রোটিন দিয়ে তৈরি। আর যে মধ্যবর্তী লেয়ার আছে এটা তোমার ফসফোলিপিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এর মধ্যে একটা তরল পাওয়া যায় যাকে আমরা প্রোটোপ্লাজম বলি, ঠিক আছে। এই প্রোটোপ্লাজমকেই জীবনের ভৌতিক আধার বলা হয়। আর প্রোটোপ্লাজমের খোঁজ কে করেছিল তোমরা মনে রাখবা, পুরকিনজে নামের একজন বিজ্ঞানী ছিল, পুরকিনজে, ইনি হচ্ছেন প্রোটোপ্লাজমের খোঁজ করেছিলেন, ঠিক আছে। আর প্রোটোপ্লাজমের মধ্যে কি পাওয়া যায় মনে রাখবা, 80% হলো জলই পাওয়া যায়, ঠিক আছে, যেহেতু লিকুইড, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। তো সঠিক অ্যান্সার কি তোমার রাইবোজোম হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন কোন রঙের বিচ্যুতি সব থেকে বেশি ঘটে, তো এটা সঠিক অ্যান্সার তোমার ভায়োলেট, ঠিক আছে। দেখো এটা কি হয়, আলোর বিচ্ছুরণ, এটা ইংরেজিতে বলে ডিসপারশন অফ লাইট। কি হয় যখন একটা আলো কোনো প্রিজমের মধ্যে দিয়ে পার হয়, তখন কি হয়, এটা টোটাল 7টা রঙে বিভক্ত হয়ে যায়, 1, 2, 3, 4, 5, 6, 7টা রঙে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। এই 7টা রং কি হয় তোমরা প্রত্যেকে জানো, বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, মানে নিচে থাকে সব থেকে কি বেগুনি, উপরে থাকবে লাল। এবার তুমি মনে রাখবা যদি নিচ থেকে উপরের দিকে যাওয়া হয়, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার তরঙ্গ দৈর্ঘ্য যে আছে ল্যামদা সেটা তোমার বৃদ্ধি পাবে, বাদ বাকি তোমাকে প্রশ্ন যা জিজ্ঞেস করবে সেটা তোমার কম হবে। কি বললাম, যখন নিচ থেকে উপরের দিকে যাওয়া মানে বেগুনি থেকে যখন লালের দিকে যাওয়া হবে তখন শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, বাদ বাকি সবকিছু কমবে। আর যখন উপর থেকে মানে লাল থেকে যখন বেগুনির দিকে আসা হবে তখন একমাত্র তরঙ্গ দৈর্ঘ্য কি হবে তোমার কমবে, বাদ বাকি সবকিছু তোমার বৃদ্ধি পাবে। যাই জিজ্ঞেস করবে কোন আলোর ক্ষয় বেশি হয় বেগুনি, কোন আলো বেশি জোরে চলে মানে 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 তোমাকে যাই জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে কোনো কথা জিজ্ঞেস করবে কিনা, একমাত্র শুধু মনে রাখবে তরঙ্গ উপর থেকে মানে লালের থেকে যখন বেগুনির দিকে যাওয়া যাবে তখন তরঙ্গ দৈর্ঘ্য কমবে, বাদ বাকি সবকিছু বৃদ্ধি পাবে। এবার দেখো কোশ্চেন কি বলছে, প্রিজমের মধ্যে দিয়ে যখন যায় তখন কোন রঙের বিচ্যুতি সব থেকে বেশি হয়, বেশি হওয়ার কেস কোনটা, দেখো উপরের দিকে গেলে তো তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, বাদ বাকি সবকিছু কমবে, কিন্তু এখানে বিচ্যুতির কথা বলেছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলেনি, বাকি অন্য কিছুর কথা বলেছে। তো অন্য কিছুর কথা বললে কি হয়, যখন উপর থেকে নিচে আসতে হবে, তার মানে কি উপর থেকে যখন নিচে আসে তখন তরঙ্গ দৈর্ঘ্যই কমে, বাদ বাকি সবকিছু বৃদ্ধি পায়। এবার বিচ্যুতি সব থেকে বেশি কি হবে, যে সব থেকে নিচে থাকবে কে থাকছে বেগুনি, তাই বেগুনি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সব থেকে কম কার হবে, লাল, লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কি বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য লালকে কি, এটা হচ্ছে মানে বিপদের সেই সতর্ক বার্তা, সেটার জন্য কি লাল কালার ইউজ করা হয়। ট্রেনের যে সিগন্যাল দেখো যদি তোমাকে থামতে বলছে তখন কি হয় লাল আলো দেখায়, কারণ যেটা সেটা কি অনেক দূর থেকে দেখা যায়। দূর থেকে কেন দেখা যায়, কারণ এটার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, বুঝতে পারলে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবো। ডিসপারশন অফ লাইটের মানে কে খোঁজ করেছিল মনে রাখবো, নিউটন, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকে এবং অজৈবিক অবিচ্ছেদ্য, কাগজের ব্যাগ, পাটের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, সিল ব্যাগ। এটাই হচ্ছে অড ওয়ান আউট, বুঝতে পারলে তো, যেখানে প্লাস্টিক থাকবে সেটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি জৈব যৌগে একটি কার্যকরী গ্রুপ যোগ করলে কি ঘটে, দেখো এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার কি যৌগের রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ক্লোরোক্ষার প্রক্রিয়াতে
অ্যানোডে কি তৈরি হয়? তো ক্লোরোক্ষার প্রক্রিয়া কি হয় বলতো? একটা লবণ জল আছে, ঠিক আছে, তার মধ্যে তুমি বিদ্যুৎ ধারা প্রবাহিত করে দিলে এটা সে হয়ে গেল ক্লোরোক্ষার প্রক্রিয়া। এই ক্লোরোক্ষার প্রক্রিয়াতে কি হয় বলতো? অ্যানোড আর ক্যাথোড দুটো থাকে, ঠিক আছে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোডে কি হয়? অ্যানোডের মধ্যে তোমার এসে হাইড্রোজেন যুক্ত হয়, ঠিক আছে, হাইড্রোজেন তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস। আর ক্যাথোডে কি তৈরি হয়? ক্যাথোডে তোমার তৈরি হয়, সরি, অ্যানোডে তৈরি হয় তোমার ক্লোরিন গ্যাস, বলতে একটু ভুলে গেল। অ্যানোডে তৈরি হয় তোমার ক্লোরিন গ্যাস, ঠিক আছে। আর ক্যাথোডে তোমার তৈরি হয় হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে তৈরি হয়। আর কি তৈরি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, তাই না? NaOH, NaOH তৈরি হয়, ঠিক আছে। এবার দেখো অপশানে কি আছে, বলছে অ্যানোডে কি তৈরি? অ্যানোডে কি হয়? ক্লোরিন গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস হবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে না, এই দুটো কি ক্যাথোডে তৈরি হয়, তাই না? ক্লোরিন গ্যাস তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অক্সিজেন গ্যাস তো হবেই না, অক্সিজেন গ্যাস কখন তৈরি হয়? কেবলমাত্র সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে, বাকি আর কোনোভাবে অক্সিজেন গ্যাস তৈরি করা সম্ভব নয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিউরনের কোন অংশ থেকে স্নায়ু আবেগ প্রথমে শুরু হয়? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার ডেনড্রাইট, ঠিক আছে, ডেনড্রাইট থেকে তোমার নিউরনের প্রথম স্নায়ু আবেগ শুরু হয়। তো কি হয় অ্যাকচুয়ালি, আমি তোমাকে একটা নিউরনটা যেসব প্রশ্ন তোমাদের আছে সেখান থেকে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে, তারপর তোমরা সেখান থেকে যে কোনো যদি কোশ্চেন তোমাদের আসে সেটা আর ছুটবে না। দেখো, তবে এটা হচ্ছে একটা টোটাল নিউরন, ঠিক আছে। নিউরনের এই মধ্যভাগ এটাকে বলা হয় কেন্দ্রক, ঠিক আছে। এর চার সাইডে যে অংশটা দেখছো এটাকে বলা হয় তোমার সাইটন, ঠিক আছে, সাইটন। এটা কি হলো, কোনো মানে নিউরনের নিউক্লিয়াসের আর কি মুখ্য অঙ্গ। এর মাঝখানে কি থাকে? কেন্দ্রক। এর সাইটনের দিকে তো নিচের দিকে যখন চলে আসে, এই যে এই ভাগটাকে দেখছো না, এটাকে বলা হয় অ্যাক্সন, ঠিক আছে। অ্যাক্সনের এই সাইডে দেখো একটা গোল ধরনের সংরচনা আছে, এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় তোমার ডেনড্রন। ডেনড্রন, কেমন? এই ডেনড্রনই দেখো এইখান থেকে কিছু কিছু শাখার মতো অংশ বেরিয়ে গেছে না, এই যে শাখার মতো অংশ বেরিয়ে গেছে এটাকে আমার বলা হয় ডেনড্রাইট, ঠিক আছে, ডেনড্রাইট। এবার দেখো এই অ্যাকশন কি করছে, এই নিচের দিকে এভাবে চলে আসছে, তাই না? এই অ্যাকশনের উপর একটা কোষের একটা আবরণ পাওয়া যায়, ঠিক আছে, এরকম কোষের আবরণ থাকে। এই কোষের যে আবরণ থাকে এটাকে বলা হয় মেডুলারি সেইথ, ঠিক আছে, মেডুলারি সেইথ। আর দুটো মেডুলারি সেইথের মাঝখানের অংশকে কি বলা হয়? এটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। এবার এটার কাজ কি দেখো, সবার প্রথমে এই যে ডেনড্রাইট আছে এই শাখা প্রশাখা দিয়ে কি করবে? সূচনাকে গ্রহণ করবে। গ্রহণ করার পর এটা আসবে কোথায়? ডেনড্রনের মাঝখানে আসবে। তার মানে তোমার কি হবে দেখো, স্নায়ু আবেগ শুরু হচ্ছে কোথায় থেকে? ডেনড্রাইট থেকে তোমার স্নায়ু আবেগ শুরু হয়ে যাচ্ছে। এবার এই যে ডেনড্রন এলো, ডেনড্রনে আসার পর এটা কি হচ্ছে? এই যে অ্যাকশনের মাধ্যমে এর পুরো মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, আবার এক প্রান্ত থেকে আবার আরেকটা এরকম নিউরন আছে, সে আবার কি করবে? এই সূচনাটা গ্রহণ করবে, দিয়ে আবার আগের এরকম প্রসেস চলতে থাকবে। এই যে সাদা মানে এই অ্যাকশন চলে যাচ্ছে, অ্যাকশনের উপর যে কোষের ভাগ দেখছো এটার নাম হচ্ছে মেডুলারি সেট, ঠিক আছে। মনে রাখবা, এই যে অ্যাকশন থাকে না, এই অ্যাকশনের রং তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে। এই অ্যাকশনের রং হচ্ছে তোমার সাদা, কেমন? আর এই যে সাইটন আছে কিনা, সাইটনের এর মধ্যে দেখো দানা 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 সংরচনা পাওয়া যায়। অনেক সময় জিজ্ঞেস করে এই দানা দানা যে সংরচনা আছে তাকে কি বলা হয়? মনে রাখবা নিসেলস গ্র্যানুলাস, ঠিক আছে। এই কিছু কিছু জিনিস তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করে, তো এগুলো মনে রেখো, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কি তোমার ডেনড্রাইট। যেমন নোড অফ রেনবিয়ার না, আগের বছরের মানে 2022-এর ফেভারিট কোশ্চেন ছিল, খালি প্রত্যেকটা শিফটের নোড অফ রেনবিয়ার, নোড অফ রেনবিয়ার, ঠিক আছে। শুধু একটাই কোশ্চেন ঘুরিয়ে ফিরে, এই যে দুটো কোষ, এই দুটোর কোষ মানে মধ্যবর্তী ভাগকে কি বলা হয়, এটাই তোমাকে জিজ্ঞেস করছিল খালি, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন দেওয়ালে একটি চকচকে স্তর দেখা যায়। এই চকচকে স্তরটি কি? কিছুই না, তোমাকে এটার কেমিক্যাল রিয়াকশন করতে বলছে। তখন কি বলছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, তাই না, CaOH এর হোল টু, কার সাথে করতে বলছে দেখো? বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড CO2 এর সাথে আমাকে করতে দিয়েছে। এবার বলছে এর ফলে কি তৈরি হবে। দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম আছে একটা, OH মানে কি? ও কি হয়? অক্সিজেন। এইচ কি হয়? হাইড্রোজেন। মানে এখানে কি হোল টু আছে, মানে কি দুটো অক্সিজেন আছে, আর এখানে কি দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে। আর এখানে দেখো কার্বন একটা আছে, আর অক্সিজেন কত আছে? দুটো আছে। তা আমি এখানে কি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, দুটো দুটো করে আছে, তার মানে কি জল তৈরি হয়ে যাবে, H2O। যদি H2O তৈরি হয়, দেখো এখানে একটা মানে দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন ছিল, ঠিক আছে, এখান থেকে দুটো হাইড্রোজেন আমি বের করে দিলাম, দিয়ে আর এখান থেকে একটা অক্সিজেন আমি বের করে দিলাম, তো এখানে থাকলো কি? জল তৈরি হয়ে গেল। এবার পড়ে থাকলো কি দেখো? ক্যালসিয়াম পড়ে থাকলো, ঠিক আছে, ক্যালসিয়াম পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো? এখানে কার্বন পড়ে থাকলো, কার্বন পড়ে থাকলো। আর দেখো এখানে দুটো অক্সিজেন আছে আর এখানে একটা অক্সিজেন পড়ে আছে, টোটাল অক্সিজেন কটা থাকলো? তিনটা অক্সিজেন পড়ে থাকলো। তো তৈরি হয়ে গেল আমার কি? ক্যালসিয়াম কার্বনেট, তাই না? অপশন নম্বরে দেখো 2 নম্বর অপশনে তোমার দিয়ে দিয়েছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এই কোশ্চেনটাই তোমাকে জিজ্ঞেস করেছে এই দুটো রিয়াকশন করলে কি হবে, জাস্ট একটু ভাষা দিয়ে দিয়েছে, যাতে একটু মাথা খারাপ হয়ে যায় কি যেমন দিয়ে দিল, বুঝতে পারলে? তো এই জিনিসটা তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন শক্তির সাহায্যে বায়ুকল ঘোরে?
এটা তো কোনো কোশ্চেনই না, গতিশক্তির কারণে, তাই না? এটা গতিশক্তি, মানে গতিশক্তি কার গতিশক্তি? বায়ুর গতিশক্তি না, বায়ুতে চলছে তাই। আচ্ছা, গতিশক্তির ফর্মুলা কি হয় বলো তো? হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, গতিশক্তি আর যদি ভরবেগ দেওয়া থাকে বা সমবেগ দেওয়া থাকে, তাহলে তখন কি হবে? গতিশক্তি সমান সমান কাইনেটিক এনার্জি সমান সমান পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে। এই দুটো হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা, মনে রাখবা। অনেক সময় এখান থেকে চলে আসে, অনেক সময় এখান থেকে চলে আসে। অনেক সময় তোমাকে দেখো, এই 2m ভি স্কোয়ার আছে তো, অনেক সময় ভি তোমাকে ডবল দিয়ে দিবে, বলবে কি 8 মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছিল, তারপরে 2 মিটার প্রতি সেকেন্ডে যেতে শুরু করলো, টোটাল গতিশক্তি কত হবে? তখন তুমি ইউজ করবা কি, হাফ এম, তারপরে ভি টু মাইনাস ভি ওয়ান, ঠিক আছে, তার স্কোয়ার। এই ফর্মুলাটাও তোমার মনে রাখো। এই টোটাল 3টা ফর্মুলা থেকে তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। এই 3টা ফর্মুলাই মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি তারের রোধ হচ্ছে আমার আর, এটি একটি 6 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত এবং এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হয়। তাহলে তারের রোধের মান কত হবে? আমরা কি জানি, ভি সমান সমান কি হয়, আই আর, তাই না? এবার যদি আমাকে আর বের করতে হয়, তাহলে আর বের করতে হলে আমাকে কি করতে হবে, ভি এই আইটা কি নিচে ডিভাইড হয়ে যাবে, তাই না? এবার তো আমার প্রশ্নে কি কি দিয়েছে, আমাকে দিয়েছে 6 ভোল্ট, তার মানে কি ভি এর মান দিয়ে দিলাম 6, আর আমাকে বলছে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হয়, নিচে কত যায় 2, 2 দিয়ে আমি 6 কেটে দিই, তাহলে আমার সঠিক অ্যান্সার কি চলে আসছে, 3 ওহম চলে আসছে সঠিক অ্যান্সার, তাই না? তো এইভাবে তোমরা করে নেবো। এটা কি ভি সমান সমান আই আর, এটাকে এই ফর্মুলাটা কে দিয়েছিল মনে রাখবা, ওহম, ঠিক আছে। ওহম নামের একজন বিজ্ঞানী ছিল, তার নামেই এই মানে সংকেতটাও নাম পড়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোনটি জীবটি বাহ্যিক নিষেক প্রদর্শন করে? দেখো, বাহ্যিক মানে নিষেক মানে কি, ফার্টিলাইজেশন হয় কোথায়, শরীরের ভেতরে হয়। অ্যাকচুয়ালি মেয়েদের শরীরের ভেতরে ফার্টিলাইজেশন হয়, কিন্তু এমন একটা জীব আছে, সেটা হচ্ছে মাছ, যে হচ্ছে তার নিজের শরীরের ভিতর ফার্টিলাইজ করে না। মাছ কি করে বলতো, একটা মেল মাছ আছে, একটা ফিমেল মাছ আছে, ঠিক আছে। মেল মাছ কি করবে, নিজের শুক্রাণু বাইরে রিলিজ করে দিবে, ঠিক আছে। ফিমেল মাছ আসবে, সে নিজের এগ যে আছে, ডিম্বাণু, সেটাকে রিলিজ করে দিবে, সেখান থেকে নতুন বাচ্চা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য মাছ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বাকি মানব, মুরগি, হাতি, এরা তোমার কি মানে আন্তরিক ফার্টিলাইজেশন করে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো মৌলে ইলেকট্রনের সংখ্যা 17 হয় এবং নিউটনের সংখ্যা 18 হয়, তবে সেই মৌলটি কি? দেখুন, আমরা কি জানি, এটা হচ্ছে একটা পরমাণু, যার নিচে কি হয়, পরমাণু সংখ্যা লেখা হয়, উপরে লেখা হয় পরমাণু মানে আণবিক ভর, তাই তো। এই জেড সমান কি, এটা হচ্ছে পরমাণু সংখ্যা, এটাকে আমরা কি প্রোটন দিয়ে দেখি। এবার যেটাই প্রোটনের সংখ্যা হয়, সেটাই তোমার ইলেকট্রনের সংখ্যা হয়, কিন্তু ইলেকট্রনের সংখ্যাকে আমরা পরমাণু সংখ্যা বলতে পারি না। কেন? কারণ ইলেকট্রন কি, সে কোনো সময় কি আয়ন গ্রহণ করে নেয়, কোনো সময় আয়ন ত্যাগ করে, ঠিক আছে। এই জন্য ইলেকট্রনের সংখ্যাকে আমরা প্রোটনের সংখ্যা, মানে সরি, মানে পারমাণবিক সংখ্যা বলতে পারি না, কিন্তু ইলেকট্রনের সংখ্যা, প্রোটনের সংখ্যা বলতে পারি। এবার এখানে কি বলছে, ইলেকট্রনের সংখ্যা 17, তার মানে কি প্রোটনের সংখ্যাও 17ই হয়ে যাবে, যেহেতু ইলেকট্রনে কোনো মানে কি ঋণ বা ত্যাগ কিছু হয়নি। তাই এবার মানে যদি প্রোটন সংখ্যা যদি 7 হয়, তার পারমাণবিক সংখ্যা কত হবে, 17 হবে। পারমাণবিক 17 সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা 17 কার হয়, এটা হচ্ছে ক্লোরিনের, তাই না? তো ক্লোরিন তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সালফারের কথা বলতো, সালফারের তোমার হয়ে যায় 16, ঠিক আছে, 16। আর্গানের কথা হয়ে যায়, আর্গানের তোমার হয়ে যায়, আর্গানের হচ্ছে 18, ঠিক আছে। তারপর ক্লোরিনের তো বলে দিলাম 17। ফসফরাস কত, ফসফরাস হচ্ছে আমাদের 15, ঠিক আছে। দেখো আমি শুরুতেই তোমাকে বলেছিলাম না যে 1 থেকে 20 অবধি তুমি মনে রাখবা। দেখো ওরকম 1 থেকে 20 অবধি মানে সবটা দেখো অ্যান্সার চলে এসেছে, ক্লোরিন জিজ্ঞেস করেছে। নিউট্রন সংখ্যা কি হয়, নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার আণবিক সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, ঠিক আছে। আণবিক সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান সমান নিউট্রন সংখ্যা, কারণ আণবিক সংখ্যা মানে আণবিক ভর কি হয়, প্রোটন প্লাস নিউট্রনের সমান হয়। এবার নিউট্রন বের করতে গেলে কি করতে হবে, প্রোটন মানে আণবিক ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে জেনেটিক্সে কিছু অ্যালিল F1 প্রজন্মে উপস্থিত হয় না, কিন্তু F2 প্রজন্মে পুনরায় আবির্ভূত হয়, এটি কেন হয়? দেখো, এটা হচ্ছে মেন্ডেল যে নিয়মগুলো দিয়েছিল, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে ল অফ ডমিনেন্স, ঠিক আছে। এই ল অফ ডমিনেন্সের মাধ্যমে কি হয়, প্রথম যেমন F1 একটা হয়, একটা F1 জেনারেশন হয়, একটা হয় F2 জেনারেশন, ঠিক আছে। F1 জেনারেশনে কি হয়, একটা হয় তোমার প্রভাবশালী এলিল থাকে, একটা হচ্ছে অপ্রভাবশালী এলিল থাকে। এবার প্রভাবশালী যে এলিল থাকে, সে কি করে, অপ্রভাবশালী এলিলকে তার নিজের ক্ষমতা দেখাতে দেয় না, যেহেতু এ শক্তিশালী, তো এ কিছু করতে পারবে কি, তো এ কিছু করতে পারে না, তখন কি প্রভাবশালী কি করে, অপ্রভাবশালীকে দমিয়ে রাখে। কিন্তু F2 জেনারেশন যেখানে থাকে, এই তো এখানে দমে গেল, ঠিক আছে, কিন্তু এই দমে যাওয়ার পর যখন F2 জেনারেশন আসে কিনা, তখন কি হয়, এরা আবার কিছু কিছু মানে এবার অনেক জায়গায় এটা তো লাত খাওয়া হয়ে গেল না, যে এই দুজনের মধ্যে লাত খেলো, এবার যখন লাত খেয়ে যখন সাইড হয়ে গেল, তখন এর মতো আরো সাঙ্গপাঙ্গ আছে যারা লাত খেয়েছে, এবার এরা এসে কি F2 পিড়িতে নতুনভাবে আবার একত্রিত হয়ে গেল, হয়ে আবার নিজস্ব মানে কি আবার নিজেকে আবার নিজে কি হলো, পুনর্জীবিত বা আবির্ভূত করে নিল, ঠিক আছে। এবার প্রথম পিড়িতে কেন এটা করতে পারে না, কারণ কি অপ্রভাবী যেটা আছে, সেটা অপ্রভাবীকে
দমিয়ে রাখে, এই জন্য এটাকে ল অফ ডমিনেন্স বলা হয়। কেমন? এবার দেখো অপশানে কি বলছে, বলছে অ্যালিলগুলি হারিয়ে যায় এবং তারপর পুনর্জীবিত হয় না, হারিয়ে যায় না, এরা কি দমে যায়। বুঝতে পারলে? হারিয়ে যাওয়া আর দমে যাওয়ার মাধ্যমে আলাদা। বুঝতে পারলে তো? বলছে প্রভাবশালী অ্যালিলটি রিসেসিভ অ্যালিলকে পরাজিত করে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। রিসেসিভ অ্যালিল, এটাকে প্রধানত্বের নিয়ম মানে কি, ল অফ ডমিনেন্স। ঠিক আছে। বলছে পরিবেশগত প্রভাবের কারণে অ্যালিল পরিবর্তিত হয়ে যায়, একদমই না। বলছে জিনে মিউটেশন ঘটে, একদমই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি মেয়ে ৮০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে, তারপর তার শুরুর স্থানে ফিরে আসে। এই প্রক্রিয়াটি সে ৮০ মিটার দূরত্ব অতিক্রম করে। তার স্থানচ্যুতি কি? দেখো স্থানচ্যুতি কি, এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে। দেখো একটা ব্রিজ আছে, ঠিক আছে, এই ব্রিজের এই পার থেকে এই পারে গেল একজন, ঠিক আছে, দিয়ে তারপর আবার এইখান থেকে এই পারে চলে এলো, মানে যেখান থেকে শুরু করেছিল সে সেখানে আবার ফিরে চলে এলো। তো এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোথায় হলো? এ তো যেখানে আছে সেখানে থেকে গেলো। হতে পারে সে গেল ৪০ কিলোমিটার, এলো ৪০ কিলোমিটার, টোটাল ৮০ মিটার, মানে সরি ৮০ মিটার সে গেল, কিন্তু এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা তো শূন্যই থেকে গেল না। তা এখানে এটাই তো জিজ্ঞাসা করে, স্থানচ্যুতি তো জিজ্ঞেস করেছে। স্থানচ্যুতি কি হয়ে যাবে? 0 মিটার তোমার শর্ট ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো পৃষ্ঠে 50 নিউটন বল প্রয়োগ করা হয় এবং ক্ষেত্রফল 0.1 সেমি হয়, তাহলে চাপের মান কত? দেখো চাপ সমান সমান আমরা কি জানি, চাপ সমান সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই না? এটা আমরা জানি। দেখো বল আমাকে দিয়ে দিয়েছে কত, 50 নিউটন বল, মানে 50 লিখে দাও। আর ক্ষেত্রফল কি হয়, মিটার স্কোয়ার হয়, কিন্তু এখানে দেখো ক্ষেত্রফল আমাকে দিয়েছে 0.1 সেমি। তো সেমিকে যদি আমাকে মিটার স্কোয়ার করতে হয় তাহলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? দেখো এটা কত আছে, 0.1 সেমি আছে, এটাকে মিটারে করতে 100 দিয়ে ভাগ করতে হবে। এই শূন্য উঠে কি নিচে আরেকটা শূন্য হলো, তো এই যে টোটালটা আছে এই তিনটা শূন্য কি এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তো 50-এর সাথে আমি উপরে গিয়ে 1 2 3টা যদি গুণ করি তাহলে আমার টোটাল এলো কত, 50-এর পর 4টা শূন্য, 1 2 3 4, কিন্তু দেখো অপশন দেখো আলাদা রকম ভাবে দেওয়া আছে, তাই না? তো এখানে কি হবে, 5 তো আছেই, 5-এর পরে কি আছে, 1 2 3 4 5, 10টা 5 আছে, তো আমরা এটা লিখতে পারি 10⁵, মানে 10 বার 5 গুণ করা হয়েছে, মানে সরি 5 বার 10 গুণ করা হয়েছে। দেখো এটা কোন অপশনে আছে, এটাতে নেই। দেখো এটাও তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে। দেখো চাপ যে হয় কিনা, চাপের কি বলতো, চাপ কাকে বলে, বল এবং ক্ষেত্রফলের অনুপাতকে চাপ বলা হয়। চাপ কি, এটা একটা স্কেলার রাশি। ঠিক আছে। চাপের এসআই মাত্রা কি হয়, নিউটন পার মিটার স্কোয়ার। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পাস্কেল। ঠিক আছে। অনেক সময় তোমার জিজ্ঞেস করে যে মানে যে চাপ আছে ঋতুবিজ্ঞান মানে মেট্রোলজিতে, মানে বায়ুমণ্ডলীয় চাপকে কি দিয়ে মাপা হয়, তোমরা মনে রাখবো সেটাকে বায়ুমণ্ডলীয় চাপকে বার দিয়ে মাপা হয়। ঠিক আছে। 1 বার সমান সমান 10⁵ পাস্কেল। ঠিক আছে। চাপের এসআই ইউনিট কি হলো, পাস্কেল। আর একটা হয় 1 মিলিবার। ঠিক আছে, 1 মিলিবার, এটা কি হয় 10⁻² পাস্কেল। আর একটা মনে রাখবো যে বায়ুমণ্ডলীয় চাপকে কি দিয়ে মাপা হয়, বায়ুমণ্ডলীয় চাপকে তোমার ব্যারোমিটার দিয়ে মাপা হয়। কেমন, ব্যারোমিটার। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি ভিন্ন ধর্মী মিশ্রণ নয়। দেখো এটা সঠিক আছে তোমার ভিনেগার আর জল। ঠিক আছে। এটা তোমার ভিন্ন ধর্মী মিশ্রণ নয়, কারণ কি, ভিনেগার আর জল কি মিশিয়ে একটা কি সমজাতীয় মিশ্রণ তৈরি হয়, যার কারণে কি ভিনেগার কি অ্যাসিডিক অ্যাসিড সম্পূর্ণরূপে জলে দ্রবীভূত হয়ে যায়। আর এই মিশ্রণটা কি সর্বত্র এক, মানে সর্বত্র কি একই থাকে। বুঝতে পারলে? ভিন্ন ধর্মী কি হয়, যে তুমি ধরো জল আর চিনি গুললে, ঠিক আছে, সরি মানে বালু আর চিনি তুমি গুললে, সেটা কি তুমি খালি চোখে দেখতে পাবা, এটাকে কি ভিন্ন ধর্মী বলে। সমধর্মী কি হয়, সমজাতীয় মিশ্রণে তুমি খালি চোখে দেখতে পাবে না, যেমন জল আর চিনি তুমি গুলে দিলে, ঠিক আছে, তো সেটাকে তুমি গুলে দেওয়ার পর কি জল আর চিনিকে আলাদা আলাদা দেখতে পাবে, পাবে না, তো ওটা কি হলো সমজাতীয় মিশ্রণ, যেমন ভিনেগার আর জল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি নয়। দেখো সাবমেরিন, ল্যাক্টোমিটার, হাইড্রোমিটার, তিনটাই হচ্ছে তোমার আর্কিমিডিসের নীতির সিদ্ধান্তে তৈরি, একমাত্র অ্যামমিটার যেটা সেটা তোমার আর্কিমিডিসের সিদ্ধান্তে তৈরি নয়। তাই অপশন নাম্বার ডি কি হয়ে যাবে, তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো আর্কিমিডিসের নিয়ম কি ছিল, যে কোনো তরল পদার্থে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা সেটা কি হয় ঊর্ধ্বমুখী বলের সাথে সম্পর্কিত। আর প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের ভিত্তিতে কি জলে মানে ডুবোজাহাজ সাঁতার কাটে। ল্যাক্টোমিটার কি ভাসমান নীতির সিদ্ধান্তে দুধের ঘনত্ব পরিমাপ করে। হাইড্রোমিটার কি করে তরলের ঘনত্ব পরিমাপ করে, কিসের উপর, ভাসমান নীতির উপরেই। অ্যামমিটার কি করে, এটা বিদ্যুৎ প্রবাহকে পরিমাপ করে, তাই না? তাই এটা কি তড়িৎ চৌম্বকীয় নীতির উপর মানে কাজ করে, আর্কিমিডিসের উপর নয়। তাই কি অ্যামমিটার তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানকার। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে সোডিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়ার মাধ্যমে সাধারণ লবণ তৈরি হয়। এটা কোন ধরনের বন্ধন? দেখো এটা তোমার হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে? দেখো আয়নিক বন্ধনে কি হয়, মানে এমন একটা আয়নিক বন্ধন হচ্ছে এমন একটা রাসায়নিক বন্ধন যেখানে তোমার কি ইলেকট্রনের স্থানান্তরণ হয়, মানে কি ইলেকট্রন ত্যাগ হয়, গ্রহণ হয়, ঠিক আছে? এটাকে কি বলে, এই যে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ হচ্ছে মানে আয়নের আদান প্রদান চলছে, এটাকে আমরা কি বলি, আয়নিক বন্ধন, ঠিক আছে? এই বন্ধনতে সবসময় মনে রাখবা এটা তোমার কি ধাতু আর অধাতুর মধ্যে হয়, ঠিক আছে? ধাতু আর অধাতুর মধ্যে হয়, যার মধ্যে ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে? আর অধাতু কি করে, ইলেকট্রন গ্রহণ করে। যে ত্যাগ করে সে পজিটিভ চিহ্নকে দেখায়, যে গ্রহণ করে সে নেগেটিভ চিহ্নকে দেখায়। যেমন ধাতু তুমি নিয়ে নাও সোডিয়াম, ঠিক আছে, Na, আর অধাতু তুমি নিয়ে নাও Cl, তো এটা দুজন বিক্রিয়া করে কি করছে, NaCl তৈরি করছে, তাই না? সেরকম তুমি যদি নিয়ে নাও ধরো ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম নিয়ে নাও, আর এদিকে তুমি নিয়ে নাও হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, তো এরা দুজন মিলে কি তৈরি করছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে। তুমি ধরো নিয়ে নাও ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম কি হয়, ধাতু, ইলেকট্রন ত্যাগ করবে মানে প্লাস হবে, আর এটা কার সাথে অভিক্রিয়া করছে, ধরো অক্সিজেনের সাথে, ঠিক আছে, অক্সিজেন অধাতু, ইলেকট্রন গ্রহণ করবে, তো দুজন মিলে কি তৈরি করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, তাই না? এই সব কিছুই তোমার কি হলো, এগুলোই তোমার আয়নিক বন্ধনের হচ্ছে নিয়ম। কোভ্যালেন্ট বন্ডে কি হয়, কোভ্যালেন্ট বন্ডে মানে পার্টনারশিপে চলে, তুমি আমাকে যখন আমার কাজ লাগবে তখন তুমি আমাকে দেখবা, যখন তোমার কাজ মানে কাজ আসবে তখন আমি তোমাকে দেখবো, কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? হাইড্রোজেন বন্ড কি হয়, যখন ফোন FON মানে ফ্লোরিন অক্সিজেন মানে নিয়ন, এরা যখন নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে অভিক্রিয়া করে তখন হাইড্রোজেন বন্ডের নির্মাণ হয়, ঠিক আছে? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণ? দেখো অ্যাসিডের ক্ষার তুমি চিনবা কি করে বলো তো, অ্যাসিডে তোমার H থাকবে, ঠিক আছে, আর ক্ষারে তোমার OH থাকবে, তো সেটাই হচ্ছে তুমি অ্যাসিড আর ক্ষারের মধ্যে তফাৎ বুঝতে পারবো। দেখো প্রথমটা কি বলছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো দুটোতেই OH আছে, তার মানে কি এটা হবে না। বলছে সাইট্রিক অ্যাসিড আর NaOH, সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কি হয় বলো তো, C6H8O7, দেখো এর মধ্যে H আছে, ঠিক আছে, আর দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH আছে, তার মানে কি অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? দেখো অপশন সিতে দেখো, এটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড OH, এটাতেও আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটাতেও OH আছে, তার মানে কি এটাও তোমার হবে না। বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো অ্যাসিড আছে কিন্তু সালফিউরিক অ্যাসিড, দুটোই অ্যাসিড দিয়ে দিচ্ছে, তার মানে কি এটাও তোমার অ্যান্সার হবে না, তাই না? আচ্ছা অ্যাসিড আর ক্ষার যখন মিশ্রণ করে তখন কিসের নির্মাণ করে, মনে রাখবো জল আর লবণের নির্মাণ করে, ঠিক আছে, জল প্লাস লবণ। আর এই যে দুটো যখন অভিক্রিয়া করে তখন এই অভিক্রিয়াটাকে কি বলে, নিউট্রিলাইজেশন রিয়াকশন বলা হয়, ঠিক আছে, বাংলাতে এটাকে প্রশমন অভিক্রিয়া বলে, ঠিক আছে, প্রশমন। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে উদ্ভিদের কোন গঠন তাদের জলের উপর ভাসতে সাহায্য করে? দেখো উদ্ভিদের মেন যে গঠনটা হচ্ছে সেটা হচ্ছে কি প্যারেন কাইমা, ঠিক আছে, প্যারেন কাইমায় জলের ভেতর ভাসতে সাহায্য, কিন্তু প্যারেন কাইমার একটা ভাগ হচ্ছে অ্যারেন কাইমা, এই অ্যারেন কাইমার মেনলি তোমাকে হচ্ছে কি বলে জলে ভাসতে সাহায্য করে, যে কচুরি পানা যে ভেসে থাকে ওটা কিসের জন্য, অ্যারেন কাইমার জন্য, আর অ্যারেন কাইমা কার ভাগ, মনে রাখবা প্যারেন কাইমার ভাগ। দেখো তিনটা টিস্যু হয়, একটা হচ্ছে PCS, তাই না, এইভাবে মনে রাখতে বলেছিলাম, পি দিয়ে কি প্যারেন কাইমা, সি দিয়ে কি কোলেন কাইমা, এস দিয়ে স্ক্যালেন কাইমা। প্যারেন কাইমা কি করে, এ তোমার মানে খাদ্য সংগ্রহ করে, ঠিক আছে, খাদ্য কি করে সংগ্রহ করে। এই যে কোলেন কাইমা আছে, কোলেন কাইমা কি করে বলতো, এই হচ্ছে মানে মানে গাছের মধ্যে যে ইলাস্টিক ভাব আছে কিনা, ইলাস্টিক ভাবকে এই কোলেন কাইমা নিয়ন্ত্রণ করে। আর স্ক্যালেন কাইমা কি করে, এই গাছকে শক্ত বানায়, ঠিক আছে, শক্ত বানায়। প্যারেন কাইমার মধ্যে কোনো কিছুর জমা থাকে না, কোলেন কাইমার মধ্যে তোমার মনে হয় সেলুলোজের জমা থাকে, আর স্ক্যালেন কাইমার মধ্যে কি এর হচ্ছে লিগনিনের জমা থাকে, এই লিগনিনের কারণে কি স্ক্যালেন কাইমার যে মানে বাইরের কাঠামো বেশ শক্ত হয়। যেমন তুমি ধর বেলের যে বাইরের ভাগ এটা কেন শক্ত হয়, তোমার স্ক্যালেন কাইমার কারণে। আচ্ছা তারপর যে নারকেলের যে উপরের ছোবড়াটা হয় সেটা কেন শক্ত হয়, স্ক্যালেন কাইমার কারণে, ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে লিগামেন্ট কোন ধরনের জয়েন্টে পাওয়া যায়? দেখো লিগামেন্ট তোমার পাওয়া যায় সাইনোভিয়াল জয়েন্টে, ঠিক আছে। লিগামেন্ট কি করে, হাড়কে হাড়ের সাথে যুক্ত করতে সাহায্য করে, কেমন এটি একটু আগেই বললাম, তাই না? দেখো এখানে লিখেও দিয়েছে লিগামেন্ট কি করে, হাড়কে হাড়ের সাথে যুক্ত করে। এগুলি মূলত কি সাইনোভিয়াল জয়েন্টে পাওয়া যায়, যেখানে কি জয়েন্ট গহ্বরে সাইনোভিয়াল তরল থাকে। এই তরল কি ঘর্ষণ কমে, এই দুটোর মাঝখানে যে ঘর্ষণ কম হবে তবেই না সব ঠিকঠাক থাকবে, বুঝতে পারলে? তারপর কি এটা জয়েন্টে নড়াচড়া করতে সাহায্য করে, বুঝতে পারলে, লিগামেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রতিধ্বনি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? দেখো প্রতিধ্বনি কি করে, এটা শব্দকে স্পষ্ট করে তোলে, একদমই না, এটা শব্দকে স্পষ্ট করে তোলে না, এই শব্দকে কি প্রতিফলন করে, তাই না? মানে তুমি একটা জায়গাতে দাঁড়িয়ে আছো তো একটা কিছু বললা, সেটা ধাক্কা খেয়ে ফিরে চলে এলো, এই প্রতিফলিত করার মানে প্রতিধ্বনির কাজ, মানে প্রতিধ্বনি হয় আর কি। বলছে শব্দের বারবার প্রতিফলন, একদম সঠিক। বলছে এটি হলো বড় এবং শক্ত দেওয়ালে সংঘটিত অবস্থা, একটা মানে জিনিসে ধাক্কা খেয়ে তারপরে না আসবে। বলছে কি এটি শব্দের গুণমান ফ্রিকোয়েন্সিকে বিকৃত করে, একদম সঠিক। মানে তুমি ধরো যে তুমি আওয়াজ শুনতে পাও কিনা, যে ধরো পাহাড়ে বা কোথাও গিয়ে তুমি কি জোরে করে চিৎকার করলে, দেখো সেই সাউন্ডটা আবার তোমার কাছে ভেসে এলো। তো তুমি যেই সাউন্ডে তুমি যেই মানে যেই আওয়াজটাতে তুমি করেছো সেম আওয়াজ কি তুমি পাও, তার একটু তো ফ্রিকোয়েন্সি কোনো রকম কম থাকে না, সেই জিনিসটাই বলছে।
বুঝতে পারলে? সঠিক অ্যান্সার কি তোমার অপশন নাম্বার এ তোমার কি হবে ভুল আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তবে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে। দেখো কি হয়, কাইনেটিক এনার্জি সমান সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? এবার বলছে কি বেগকে দ্বিগুণ করে দেওয়া হলো, তার মানে কি করা হলো, কাইনেটিক এনার্জি তোমার করা হলো হাফ এম টু ভি স্কোয়ার, বেগকে দ্বিগুণ করা হলো। তো এটাকে যদি আমরা সলভ করি কি আসবে, হাফ এম ভি স্কোয়ার আর কি এই দুইয়েরটা কি দেবে, এটা 4 হবে। তো এইটাকে আমরা লিখতে পারি 4। তো এই যে এই হাফ এম ভি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি কি হলো, 4 ইন্টু কাইনেটিক এনার্জি হয়ে গেল, তাই না? তো সঠিক অ্যান্সার কি হবে, তোমার অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অবতল দর্পণে বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত। দেখো এটা হচ্ছে একটা অবতল দর্পণ, তাই না? এটাকে আমরা কি বলি, পোল বলি, এটাকে বলি ফোকাস, এটাকে বলি সেন্টার অফ কার্ভেচার, এটাকে বলি ইনফানাইট, তাই না? এটা হচ্ছে পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, ইনফানাইট। এবার দেখো কি বলেছে, বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত। বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত, বলছে আয়নার পিছনে। আয়নার পিছনে কি বক্রতা কেন্দ্র অবস্থিত, একদমই না। বলছে আয়নার সামনে খুঁটি থেকে 2f দূরত্ব, অবশ্যই দেখো আয়নার সামনে এই খুঁটি থেকে f আর এখান থেকে এটা 2f, তাই না? 2f দূরত্বে আমরা কি জানি, f সমান সমান কি হয়, c/2, সেন্টার অফ কার্ভেচারের অর্ধেক দূরত্বকেই এফ বলে। তাহলে যদি আমরা এফ বের করতে হয়, তাহলে সি যদি বের করতে হয় তাহলে কি হবে, 2f হয়ে যাবে, তাই না? তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তবে অবতল দর্পণ সম্বন্ধে কিছু কিছু পয়েন্ট তোমরা জেনে নাও, কেমন? তবে এটা হচ্ছে অবতল দর্পণ, কেমন? অবতল দর্পণে কি বললাম, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ইনফানাইট, তাই তো? এবার দেখো অবতল দর্পণে প্রথম যেটা পয়েন্ট মনে রাখবো, অবতল দর্পণে প্রতিবিম্ব তৈরি করার জন্য কমসে কম দুটো আলো তোমার দরকার পড়বে। প্রথম আলোকে তুমি যদি নিয়ে আসো, এটা কি করবে, মানে এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস বলে এটাকে, ঠিক আছে? এই লাইনটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলে। প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তর যদি কোনো আলোক কিরণকে নিয়ে আসা হয়, সেটা প্রতিফলিত হয়ে ফোকাস হয়ে পার হয়। এটা হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট তুমি কি বলবা, যে যখন কোনো মানে দ্বিতীয় আলোকে, এটা হচ্ছে 1 নম্বর আলো, দ্বিতীয় আলোকে এই পোল থেকে নিয়ে যাওয়া হয়, যে অ্যাঙ্গেল হয়ে যায় সেই অ্যাঙ্গেল হয়ে ফেরত আসে। ঠিক আছে, এবার দেখো যখন এই দুটো মানে আলো একে অপরকে যখন কাটবে, এখানে কেটে দিল ধরো, তখন তোমার কি বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে। তারপরে 2 নম্বর কি হলো, যে অবতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হবে, বাস্তবিক। ঠিক আছে, বাস্তবিক। দেখো তারপরে কি হয়, অবতল দর্পণে তুমি মানে প্রতিবিম্বের স্থান কোথায় তৈরি হয়। আরেকটা জিনিস জেনে নাও, এই যে প্রধান অ্যাক্সিস আছে না, এই প্রধান অ্যাক্সিসের নিচে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হবে, তোমার উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, কেমন? আর যদি প্রধান অ্যাক্সিসের উপরে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হবে, সোজা প্রতিবিম্ব তৈরি হবে। এবার দেখো এই যে লাইনটা আসছে, প্রথম কিরণটা কি ফোকাস হয়ে এখানে যাচ্ছে, আর দ্বিতীয় কি হচ্ছে, যখন পোল হয়ে যাচ্ছে, যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে সেই অ্যাঙ্গেলেই ফেরত আসছে। তো এই জায়গাটা কি, যেহেতু কাটছে, তৈরি কোথায় হচ্ছে প্রতিবিম্ব, এই মানে প্রধান অ্যাক্সিসের নিচেই তৈরি হচ্ছে, তার মানে কি অবতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব উল্টো হবে। এবার দেখো প্রতিবিম্বের আকার কেমন হবে, আমি যদি ধরি, এটা কেটে দিচ্ছি, ঠিক আছে, 1 সেকেন্ড। দেখো এখানে হচ্ছে ইনফানাইট আছে, এই ইনফানাইট আমি একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে। এবার এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, মনে রাখবা যত আমরা যখন যখন এদিকে এদিকে সরতে থাকবো, তো প্রতিবিম্ব কি হবে, এদিকে 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 সরতে থাকবে। ঠিক আছে, মানে 1 নম্বরে যদি রাখি প্রতিবিম্ব, এখানকার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, একদম কোনাকুনি তৈরি হবে, ফোকাসে 1 নম্বর। 2 নম্বরে প্রতিবিম্ব রাখবো, তো কোথায় তৈরি হবে, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে তৈরি হবে। 3 নম্বর যদি আমি সেন্টার অফ কার্ভেচারে রাখি বস্তুকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। যদি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে বস্তুকে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সেন্টার অফ কার্ভেচার আর এই ইনফানাইটের মাঝখানে। ঠিক আছে, যদি বস্তুকে আমি ফোকাসে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তোমার একদম ইনফানাইটে তৈরি হবে। এইটুকু বুঝতে পারলা, 1 নাম্বার 1 নাম্বার, 2 নাম্বার 2 নাম্বার, 3 নাম্বার 3 নাম্বার, 4 নাম্বার 4 নাম্বার, 5 নাম্বার 5 নাম্বার, মানে কি এরকম কোনাকুনি যাচ্ছে, দেখো বুঝতে পারলা তো, এরকম কোনাকুনি যাচ্ছে। এই জিনিসটা তোমরা মনে রাখবা। এবার তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে অবতল দর্পণে একটা বস্তুকে অনন্ত এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখা হলো, তাহলে তুমি অ্যান্সার কি বলবো, যদি প্রতিবিম্ব কোথায় তৈরি হয় তুমি কি বলবা, দেখো 2 নাম্বার কোথায় আছে, এইখানে 2 নাম্বার আছে, তার মানে কি এটা ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে তৈরি হবে। এবার দেখো এখানে 3 নাম্বার প্রতিবিম্ব রাখা হচ্ছে, আর এখানে 3 নাম্বার প্রতিবিম্ব তৈরি হচ্ছে। যখন এখানে যেখানে রাখা হচ্ছে সেখানেই তৈরি হচ্ছে, তার মানে কি এখানে তোমার সমান প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এক সমান। এই সমান প্রতিবিম্বের এই সাইডে যেটা থাকে এইটাকে বলে কি ভেতর। ঠিক আছে, যেহেতু এই গোল জিনিসটা দেখছো কিনা, এখানে যদি আমি এটাকে বাড়িয়ে দিই, এটাকে বাড়িয়ে দিই, এই সেন্টার অফ কার্ভেচার এই ভেতরের পার্টটাকে বলা হয় ভেতরের অংশ, আর এটার এই সাইডের পার্টটাকে বলা হয় বাইরের অংশ। মানে কি এই ভেতরের পার্টটা তোমার কি হবে, ছোট হয়ে যাবে, আর এই বাইরের পার্টটা কি হয়ে যাবে, বড়।
তার মানে তোমাকে জিজ্ঞেস করে যে অবতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্বের আকার কেমন হয়, তুমি সেটা বলবে যে অবতল দর্পণে তৈরি হওয়ার প্রতিবিম্বের আকার সেটার অবস্থানের ভিত্তিতে তৈরি হয়। কিন্তু বেসিক্যালি এখানে বড় প্রতিবিম্বও তৈরি হতে পারে, ছোট প্রতিবিম্বও তৈরি হতে পারে, সমান প্রতিবিম্বও তৈরি হতে পারে। তাহলে অবতল দর্পণে কি কি বললাম, যে বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে, মানে কি রিয়ার ভিউ তৈরি হবে। এটার প্রতিবিম্ব কি হয়, অলওয়েজ তোমার উল্টো হবে। আর এখানকার প্রতিবিম্ব কেমন তৈরি হবে, আকৃতি বড় ছোট সমান তিনটাই হবে। কিন্তু একটা কেস আছে যখন ফোকাস আর তোমার এই পোলের মাঝখানে প্রতিবিম্ব মানে বস্তুকে রাখা হবে, 6 নম্বর বস্তু। এবার তো অ্যাকচুয়ালি তো ইনফানাইট অব্দি তো চলে গেছে, এরপরে তো আর কিছু নাই না। এবার ইনফানাইট এর পরে যে 6 নম্বর বস্তুটাকে রাখা হচ্ছে, এটা তোমার কি হবে, এটা তোমার এই আয়নার এই পারে তৈরি হবে 6 নম্বর বস্তু। যেহেতু এই পারে তৈরি হচ্ছে, এটা কি হয়, এটা তোমার এই সাইডে বাস্তবিক, এই সাইডে তোমার কাল্পনিক। তো এখানে তোমার কি হয়, কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হবে। প্লাস এটা দেখো প্রধান অক্সিসের উপরে তৈরি হচ্ছে, তাই না? তার মানে কি এটা তোমার সোজা প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারলে কি কি বললাম? তার মানে কি অবতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব তোমার বাস্তবিকও হতে পারে, কাল্পনিকও হতে পারে। ঠিক আছে, উল্টোও হতে পারে, সোজাও হতে পারে, বড় ছোট সমান তিনটাই হতে পারে। কিন্তু এগুলো সব কিছুই কি হবে, তোমার অবস্থানের বেসিসে তৈরি হবে। মনে রাখার জন্য তোমরা মনে রাখবা 1 থেকে 5 মানে ফোকাস থেকে মানে ইনফানাইট থেকে ফোকাসে তৈরি হওয়া প্রতিবিম্ব তোমার বাস্তবিক হবে, উল্টো হবে। আর যে আকার সেটা তুমি অবস্থানের উপর নির্ভর করবে। শুধুমাত্র ফোকাস এবং পোলের মাঝখানে তৈরি হওয়া প্রতিবিম্ব তোমার কাল্পনিক হবে। ঠিক আছে, এই যে কটা পয়েন্ট আমি বললাম, প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমার আরআরবি গ্রুপ ডিতে প্রশ্ন অলরেডি চলে এসছে। তাই তোমরা এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় সেট করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দস্তা এই ধাতুগুলিকে প্রতিক্রিয়াশীলতা সিরিজে সঠিক ক্রমে সাজাও। এই প্রতিক্রিয়া সিরিজে সঠিক ক্রমে সাজাতে গেলে তোমাকে প্রতিক্রিয়াশীলতা সিরিজ তুমি না জানো, তোমার ক্ষমতা না এটা তুমি করে দিবা। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কিভাবে করবে। দেখো প্রতিক্রিয়াশীলতার কি কি ধাতু থাকে। প্রথম থাকে পটাশিয়াম, ঠিক আছে। তারপরে থাকে তোমার সোডিয়াম, তারপর থাকে ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপরে কার্বন, তারপর জিঙ্ক, তারপর লোহা, তারপর হচ্ছে কি লেড, ঠিক আছে লেড, তারপর হাইড্রোজেন, তারপর কপার, তারপরে হচ্ছে সিলভার, তারপর হচ্ছে সোনা, তারপর হচ্ছে তোমার প্ল্যাটিনাম। ঠিক আছে, এইটা তোমার থাকে। কি বললাম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, আয়রন, লোহা সরি লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, সোনা, প্ল্যাটিনাম। এবার এটাকে তুমি মনে কি করে রাখবা, এটা যদি এখান থেকে তোমার জানো প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন এসছে। যারা তো পরীক্ষা দিয়ে দিচ্ছে তারা তো জানেই, আর যারা তোমার পরীক্ষা দাওনি, তোমার যারা যেসব বন্ধু বান্ধব জিজ্ঞেস করে পরীক্ষা দিচ্ছে তাদেরকে তুমি জিজ্ঞেস করবা। এখান থেকে তোমার প্রত্যেকটা শিফটে কোশ্চেন এসছে। তুমি কি করে মনে রাখবে আমি তোমাকে অনেকবার বলেছি আগেও, এবারও বলে দিচ্ছি। দেখো কানকা মাঙ্গে আলসি চিন, কিভাবে বললাম দেখো 1 সেকেন্ড। কি বললাম দেখো, कनका मांगे अलसी चीन फिर लेड है, तब এটা আলাদা বানাবো, কপার সিলভার সোনা প্ল্যাটিনাম, কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। তো কি বললাম, कनका मांगे अलसी चीन फिर लेड है, কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। বুঝতে পারলে? এবার দেখো এই অভিক্রিয়াশীলতার প্রথম এই সাইডে এটা কি এভাবে উপর থেকে নিচে লেখা হয়, ঠিক আছে। সবার প্রথমে কি থাকবে পটাশিয়াম, সবার নিচে কি থাকবে প্ল্যাটিনাম। এই অভিক্রিয়াশীলতার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এই কি করে এই দুটো ভাগকে এরা ভাগ করে মানে অর্ধেক করে, এর উপরের ভাগ এটা হচ্ছে নিচের ভাগ, এখান থেকে অর্ধেক শুরু হয়। দেখো উপরের যেসব ধাতু আছে, ঠিক আছে, এটা তোমার সব থেকে বেশি শক্তিশালী হয়, সব থেকে বেশি প্রতিক্রিয়াশীল হয়। আর উপরে যেসব ধাতুগুলো আছে সেগুলোকে তুমি প্রকৃতিতে শুদ্ধ অবস্থায় পাওয়া যাবে না। ঠিক আছে, মানে তুমি ফ্রিলি ভাবে পাবে না, এটাকে তোমার কোনো না কোনো প্রক্রিয়া থেকে বের করতে হবে। কিন্তু যে নিচে যেটা আছে, নিচের যে মানে ধাতুগুলো আছে সেগুলোকে তোমার প্রকৃতিতে শুদ্ধ অবস্থায় পাওয়া যাবে, ন্যাচুরালি পাওয়া যাবে। যেমন কি সোনা, কি তুমি প্রকৃতিতে ন্যাচুরালি পাবা, এটাকে তোমার কোনো ঘষা মাজা করতে হবে না সোনা বের করার জন্য। কিন্তু তুমি অ্যালুমিনিয়াম তুমি সহজে পাবা না, অ্যালুমিনিয়ামের আকরিক পাবা, সেই আকরিক থেকে অ্যালুমিনিয়াম বার করতে হয়, তাই না? তো আমি তোমাকে কি বললাম, দেখো অভিক্রিয়াশীলতা যেটা আছে, অভিক্রিয়াশীলতার উপরে যে যারা আছে তারা সব থেকে বেশি রিয়াক্টিভ হয়। এরাই কি করে, যখন ডবল ডিসপ্লেসমেন্ট হয় তখন কি হয়, এই উপরে যে শক্তিশালী ধাতুগুলো আছে সেগুলো কি করবে, নিচের কমজোর ধাতুগুলোকে বাদ দিয়ে দেয়। যেমন ধরো যদি ম্যাগনেসিয়াম থাকে আর যদি ধরো লোহা আছে, তাহলে ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড আছে আর ফেরাস সালফেট আছে, তাহলে কি ম্যাগনেসিয়াম কি লোহাকে ভাগিয়ে দিবে আর সালফেটকে কি নিজের দিকে নিয়ে চলে আসবে, ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে? উপরের যে ধাতুগুলো আছে সেগুলো প্রকৃতিতে মানে শুদ্ধ অবস্থায় বা কি বলবো মানে ঘষা মাজা ছাড়া প্রকৃতিতে পাওয়া যায় না, এগুলোর আকরিক পাওয়া যায়। কিন্তু নিচে যেগুলো আছে সেগুলো তোমার কি হয়, আকরিক মানে একদম শুদ্ধ রূপে পাওয়া যায়। তোমাদের কোশ্চেন দিটা যে নিম্নলিখিত কোনটি প্রকৃতিতে শুদ্ধ হিসাবে পাওয়া যায়, তো তুমি দেখে নিবে যে এটা প্রতিক্রিয়াশীলতার উপরে আছে না নিচে আছে। ঠিক আছে, যেটা কম থাকবে সেটাই অ্যান্সার করে দিবা। এবার চলে আসে এই কোশ্চেন, এবার সঠিক কি হবে দেখো। বলছে সব থেকে বেশি জিঙ্ক, তারপর অ্যালুমিনিয়াম, প্রথমেই কেটে গেল। বলছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। দেখো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এটা একদম তোমাদের কারেক্ট আছে, তাই না? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম পরে আছে, হবে না। ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, না এটাও তোমার হবে না। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখো। এটা তোমরা মনে রাখবো, তোমাদের অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে একদম। মানে তুমি গ্রুপ ডির পরীক্ষা দাও তাও সলভ হয়ে যাবে, তুমি প্রিভিয়াস ইয়ার সলভ করবো তাও সলভ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো সেম কোশ্চেন এখানে একটা দিয়েছিল যে নিচের কোনটি সব থেকে বেশি প্রতিক্রিয়াশীল ধাতু, সব থেকে কি, কানকা মাঙ্গে অলসিজিন, কানকা মানে কি পটাশিয়াম, পটাশিয়াম দেখো পটাশিয়াম। তারপর সেকেন্ডে কি হবে, কন সোডিয়াম। 3 নম্বরে কি হবে, কন ক্যালসিয়াম। তারপর 4 নম্বর কি হবে, ম্যাগনেসিয়াম। বুঝলো তো, এইভাবেই তোমাকে দিয়ে দিবে। কেমন, মানে আমি তোমাকে এই জন্য এই কোশ্চেনটা নিয়েছিলাম যে তোমাকে উপরটা বোঝাতে পারি, নিচে একটা তোমাকে এক্সাম্পলও দিয়ে দিতে পারি, তাই তোমাদের কি চিন্তাধারা সেট হয়ে যায়। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ওজোন স্তর কোন ক্ষতিকারক বিকিরণকে পৃথিবীকে মানে বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করছে। তো এটা সঠিক অ্যান্সার তোমার অতিবেগুনি রশ্মি। ঠিক আছে, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি ইউভি রেস মানে ওজোন স্তর যেটা আছে সেটা কি মানে অবশোষিত করে নেয়। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সমান্তরাল সংযুক্ত দুটি রোধের মোট প্রতিরোধ 5 ওহম। যদি একটি রোধ অপসারণ করা হয় তাহলে মোট রোধ 10 হয়ে যায়। প্রথম রোধের মান কত? বলছে দুজন সংযুক্ত দুটি রোধের মোট রোধ 1/5। আমরা সমান্তরালভাবে যখন থাকে তখন ফর্মুলা কি হয়, 1/r সমান সমান R/R1 প্লাস 1/R2, তাই না? আমাকে টোটাল দিয়ে দিয়েছে কত, 1/5। টোটাল আমাকে দিয়ে দিয়েছে 1/5 সমান সমান, একটা বলছে 1/10 আছে, তাহলে অপরটা কত হবে? তাই তো, এটাই আমাকে দিয়েছে। তার মানে কি, এটা যদি আমাকে বার করতে হয় এটাকে এদিকে নিয়ে চলে আসতে হবে, তো এটাকে এদিকে নিয়ে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাই না? এবার চলো, তাহলে কি হবে আমার আলটিমেট 1/5 মাইনাস 1/10, তাই না? এবার তুমি এটাকে বিয়োগ করো, 10 থেকে 10 একে 10, 5 একে 5, আর নিচে গুণ করে দাও, 5 10 50। তো 10 থেকে 5 গেল কি হলো 5, আর নিচে চলে হলো 50, মানে উপরে কত হলো 1/10। তার মানে কি 1/R2 সমান সমান কি হবে, 1/R2, এটা সমান সমান আমি কি পেলাম, কি 1/10। তো 1 উপরে কেটে যাবে, আর এর মান কত পেলাম 10 ওহম। তো অপশন নাম্বার কি বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে নিও। আর যদি তোমাকে এটাই যদি তোমাকে মানে সমান্তরাল না দিয়ে যদি শ্রেণীক্রম দিত, তাহলে তোমার অ্যান্সার কি হতো, শ্রেণীক্রমে কি হয়, আর টোটাল সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস এরকম চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা শ্রেণীক্রম আর সমান্তর ক্রমের মধ্যে পার্থক্য কি হয়, শ্রেণীক্রমে কি হয়, তোমার যে বিদ্যুৎ ধারা আছে সেটা তোমার এক সমান হয়। ঠিক আছে, আর তোমার সমান্তরে কি হয়, ভোল্টেজ তোমার এক সমান হয়। যদি এটাতে এক সমান বিদ্যুৎ ধারা হয় তাহলে ভোল্টেজ কি হবে, অসমান হয়ে যাবে। আর এটাতে যদি ভোল্টেজ এক সমান হয় তাহলে বিদ্যুৎ ধারা কি হয়ে যাবে, এটা অসমান হয়ে যাবে। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বস্তু বিশ্রাম থেকে শুরু করে 5 মিনিটে 60 মিটার প্রতি সেকেন্ড বেগে পৌঁছায়, বস্তুটির ত্বরণ কত হবে? ত্বরণ সমান সমান আমরা কি জানি, অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ বাই সময়। দেখো অন্তিম বেগ আমার কি বলছে, বলছে বিশ্রাম থেকে শুরু করতে, মানে ইউ আমাকে দিয়ে দিয়েছে 0, আর বলছে 5 মিনিটে 60 মিটার পার সেকেন্ডে পৌঁছে, মানে অন্তিম বেগ আমাকে দিয়ে দিয়েছে 60, তাই না? আর আমাকে সময় দিয়ে দিয়েছে, দেখো টাইম আমাকে দিয়ে দিয়েছে 5 মিনিট। তো যেহেতু আমাকে সেকেন্ডে করতে হবে তাই কি হবে, 5 × 60 করে দিতে হবে, মানে কত হবে আমার 300 সেকেন্ড সময় চলে এলো। এবার ব্যস্ত, এটাকে তুমি এই ফর্মুলাতে ফেলে দাও, তাই না? দেখো এ সমান সমান কি হবে, ভি এর মান আমাকে দিয়ে দিয়েছে 60, 60 থেকে যদি আমি 0 বাদ দিই, আর নিচে কত আছে টাইম আমাকে দিয়ে দিয়েছে 300, তার মানে আলটিমেট 60 থেকে 0 বাদ দিলে 60 হবে, এখান থেকে যদি কেটে দিই এটা চলে আসবে 1/5। তো এটাকে যদি আমি সলভ করি কত আসবে 0.02, তাই না? কিন্তু এবার দেখো অ্যাক্সিলারেশন কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তো এখানে কত হবে দেখো তো, সবটাই বর্গমিটার আছে, তাহলে কোনো অসুবিধা নেই, 0.2 বর্গমিটার তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রাখো। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে গ্রেগার জন মেন্ডেল তার পরীক্ষা নিরীক্ষার জন্য কতটি বিপরীত চরিত্র বেছে নিয়েছিল? তো এটা টোটাল 7টা বিপরীত চরিত্র এরা বেছে নিয়েছিল। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা মনে রাখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন কোষ, নিচের কোন কোষটি তার আকৃতি পরিবর্তন করতে পারে? দেখো মসৃণ পেশী কোষ হচ্ছে তার আকৃতি পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এই কোষগুলো কি হয়, অন্ত্র, রক্তনালী এবং জরায়ুর মতো পরিকাঠামোতে পাওয়া যায়, এবং কি অনিচ্ছাকৃত কাজ মানে অনিচ্ছাকৃতভাবে কাজকর্ম করে। ঠিক আছে, আর স্ট্রাইটেড পেশী কি হয়, কোষগুলি সংকুচিত হয়, এদের আকৃতি কি পরিবর্তনে সীমিত, লিমিটেড। আর এই উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষগুলি কি তাদের শক্ত কোষ প্রাচীরের কারণে কি আকৃতি পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, লাইসোসোম কি, লাইসোসোম কোনো কোষ নয়, এটা কি একটা কোষ অর্গানেল। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি পরিবাহী রোধ 50 ওহম হয় এবং 8 মিনিট ধরে এর মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে উৎপন্ন তাপ কত হবে? দেখো তাপের ফর্মুলা আমরা কি কি জানি, এইচ সমান সমান I² RT
তারপর আরেকটা কি জানি এইচ সমান সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, আরেকটা কি জানি এইচ সমান সমান ভি আই টি, আরেকটা কি জানি এইচ সমান সমান পিটি, তাই না? এবার দেখো আমাকে কি কি দিয়েছে, 50 ওহম দিয়ে দিয়েছে, মানে আর আমাকে দিয়ে দিয়েছে 50, ঠিক আছে। 8 মিনিট টাইম আমাকে দিয়ে দিয়েছে, 8 মিনিট মানে কত, 480 সেকেন্ড। বলছে এর মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত, আই আমাকে দিয়ে দিয়েছে 8 অ্যাম্পিয়ার। বলছে উৎপন্ন তাপ এইচ আমাকে বার করতে হবে। এবার দেখো আর টি আই এইচ কার মধ্যে আছে, পিটি এটা বাদ হয়ে গেল, ভিআইটি বাদ হয়ে গেল, ভি স্কোয়ার আর টি বাদ হয়ে গেল, মানে এটাই পড়ে থাকলো। এখানে আমাকে পুট করতে হবে, তো পুট করে দাও। এইচ সমান সমান কি হবে, আই স্কোয়ার, আই কত আছে 8, 8-এর পাওয়ার কত, 8-8 64 ইন্টু আর আমাকে দিয়েছে কত দেখো 50, তো 50 করে দাও ইন্টু টি কত হবে, দিয়ে দিয়ে 480, তাই তো। আর কিছু করতে হবে না। এবার এইটাই আমি যদি গুণ করে দিই তাহলে আমার ক্যান্সার বেরিয়ে যাবে, তাই না? এবার তোমরা এটা গুণ করে নিও, গুণ করে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিও, ঠিক আছে। এটা কিভাবে অ্যান্সার জানাবা, এই যে টাইম স্প্যানটা আছে, মানে যেই সময় এই ভিডিওটা চলবে ওই ভিডিওর টাইমিংটা ওখানে দিয়ে দিবা, অ্যান্সারটা আমাকে জানিয়ে দিও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যে থমসন নিচের কোনটি আবিষ্কার করেছেন। দেখো আমি তোমাকে এখনই কি বললাম, পেন সমান সমান কি হয়, জিটিসি, তাই তো। প্রোটন, গোল্ডস্টিন, ইলেকট্রন, থমসন, নিউট্রন, চ্যাডউইক। এবার কি জিজ্ঞাসা করে, থমসন, থমসন কি আছে, থমসন আছে তোমার ইলেকট্রন, তাই না, অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। প্রোটনকে বললাম গোল্ডস্টিন, নিউট্রনকে বললাম চ্যাডউইক, নিউক্লিয়াসকে তৈরি করেছিল, এটা হচ্ছে করেছিল রাদারফোর্ড, ঠিক আছে। এই পয়েন্টটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন অংশটিতে কপারটি ব্যবহার করা হয়। তো কপারটি তোমার জরায়ুতে ব্যবহার করা হয়, ঠিক আছে, ইউট্রাসে, মানে এই ইউট্রাসের ঠিক উপরে এটা লাগানো থাকে। মানে কেমন হয়, ধরো এটা হচ্ছে তোমার একটা মেয়ের রিপ্রোডাক্টিভ অর্গ্যান, ঠিক আছে। এখানে কি থাকে তোমার, এটা হচ্ছে তোমার ওভারি, এখানে থাকে ফলোপিয়ান টিউব, এটা এভাবে মিশে যায়। সেম এখানে ফলোপিয়ান টিউব এখানে মিশে যায়। এই যে এই জায়গাটা দেখছো এটা জরায়ু, এখানে তোমার কপারটি এভাবে লাগানো থাকে, বুঝতে পারছো, টি আকারে একটা তামার তামার একটা কি লোহা দিয়ে তৈরি এখানে আটকানো থাকে। এটা কি হয়, যখন এখান দিয়ে ধরো স্পার্ম যখন প্রবেশ করে তখন স্পার্ম কি হয় বলতো, তামার যে সংস্পর্শে স্পার্ম আছে না, স্পার্ম নিজের সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য যখনই এর মধ্যে ধাক্কা খাবে তখন কি স্পার্মটা একদম অকেজ হয়ে যাবে। মানে মেনলি কন্ডোমের যা কাজ, ঠিক আছে, সেম কাজ হচ্ছে তোমার কি নাম যেন, এই কপারটি এর, ঠিক আছে। কন্ডোম ছেলেরা ইউজ করে, কপারটি মেয়েরা ইউজ করে, ব্যাপারটা এটাই, বুঝতে পারলে। দেখো ফলোপিয়ান টিউবে কি হয়, এখানেই তোমার ফলোপিয়ান ডিম মানে ডিম্বাণু এসে তোমার জমা হয়, ঠিক আছে। মানে যেই তোমার মানে শুক্রাণু আসে তখন শুক্রাণু কোথায়, ফলোপিয়ান টিউবে এসেই মানে ডিম্বাণুর সাথে মিলিত হয়, কেমন। ডিম্বাশয় মনে রাখবা, এই যে হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়ের উপরে একটা পরত থাকে, ঠিক আছে। এই পরতটাকে তোমার বলে গ্রাফিয়ান ফলিকল। এর ভেতরে তোমার বিভিন্ন ধরনের ডিম্বাণু তৈরি হয়। এবার যখন মাসের যখন শুরু হয়, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, প্রথম সপ্তাহে তোমার কি হয়, এখানে তোমার ডিম্বাণু তৈরি হয়। তার মানে কি এই সময় যদি যৌন মিলন করা হয় প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স নেই। দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ মানে 14 দিন এখানে থাকে পরিপক্ক ডিম্বাণু থাকে। এই সময় কি হয়, ডিম্বাণু এখান থেকে টুক করে বেরায়, এখানে গিয়ে চলে আসে। এখানে আসার পর সে স্পার্মের জন্য ওয়েট করে যে আসবে কিনা। এবার ধরো কতক্ষণ ওয়েট করে বলতো, 12 থেকে 24 ঘন্টা হচ্ছে ফলোপিয়ান টিউবে তোমার প্রবেশ করে। একটা জিনিস বলছি, আমি তোমাকে যে কটা পয়েন্ট বলে দিচ্ছি না, প্রত্যেকটা তোমার গ্রুপ ডি পরীক্ষাতে এই 25-এই চলে এসেছে, ঠিক আছে। এবার আমি তোমাকে কোশ্চেনটা করাচ্ছি না, কিন্তু আমি যা যা কোশ্চেন এখান থেকে তৈরি হতে পারে সব কিছু তোমাকে বলে দিচ্ছি। তোমরা এটা একটা শুনে নিও, দেখবো তোমার এখান থেকে আর কোনো কোশ্চেন আশা করি যেগুলো যদি তোমার জিজ্ঞেস করে সেখান থেকে মিস যাবে না, ঠিক আছে। তো কি বলছিলাম, এই যে ডিম্বাণু এখানে গিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, ওই শুক্রাণু আসছে, ডিম্বাণু এর জন্য 12 থেকে 24 ঘন্টা ওয়েট করবে, ঠিক আছে। তারপরে ডিম্বাণু কি হয়, নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে। এরকম করতে করতে প্রত্যেকটা ডিম্বাণু টুক করে আসবে, এখানে দাঁড়াবে, কিছুক্ষণ দাঁড়াবে, হবে না, এরকম। এইটা কতদিন চলতে থাকবে এই ঘটনা, তোমার 2 সপ্তাহ মানে 14 দিন চলতে থাকবে। এই সময় ডিম্বাণু সব থেকে বেশি পরিপক্ক থাকে, মানে এই সময় যদি যৌন মিলন করা হয় 100% চান্স আছে একজন মহিলা প্রেগনেন্ট হয়ে যাবে। এবার 14 দিন যেই পার হয়ে গেল, লাস্টের 21 থেকে 28 দিন এখান থেকে সব ডিম্বাণু প্রায় বেরিয়ে এসে যাবে, খালি পড়ে থাকবে। কিছু কিছু ডিম্বাণু থাকবে কিন্তু ওই এত ওয়েট করে নেবে কেন, ওই নিস্তেজ মানে একদম অবশ হয়ে যাবে, কোনো কাজ থাকবে না, বুঝতে পারলে। মানে হয় 95% কেসে এখানে তোমার প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে না, কিন্তু 5% মানে থাকে যে হতেও পারে, ঠিক আছে। এখান থেকে সমস্ত তোমার ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর এই যে পরতটা পড়ে আছে, এই পরতটা তো ফাঁকা পড়ে থাকবে না। এই যে ফলকটা, এটার নাম কি বলছিলাম, গ্রাফিয়ান ফলিকল। এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। এই গ্রাফিয়ান ফলিকল থেকে সমস্ত ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর যে পরতটা পড়ে থাকে তাকে আমরা বলি কর্পাস লুটেটাম, ঠিক আছে। এই কর্পাস লুটেটাম কি করে, ফিমেল সেক্স হরমোনের নির্মাণ করে। সেটা কি, সেটা হচ্ছে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, ঠিক আছে। তোমরা মনে রাখবা এই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের কারণে কি হয়, মানে এরা কি করে, যে এই ডিম্বাণু আছে, এই ডিম্বাণু নির্মাণকে নিয়ন্ত্রণ করে। 1 নম্বর, মহিলাদের যে দাড়ি মোচ আসে না সেটা কারণ এই দুটো সেক্স হরমোনের কারণে। মহিলাদের আওয়াজ পুরুষদের তুলনায় পাতলা হয়, কেন হয়, এই
দুটো হরমোনের কারণে। মহিলাদের যে বুক হয় ছেলেদের থেকে বড় হয়, নরম হয়, কেন? এই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন হরমোনের কারণে। আরেকটা তোমাদের প্রশ্ন আছে যে বাচ্চাদের দেখবো যখন বাচ্চা যখন গর্ভাশয় থাকে না, পেটের মধ্যে একটা নলের মতো অংশ লেগে থাকে, যখন ডেলিভারি হয় ডেলিভারির পর এই অংশটা কাটতে হয়। তো এই অংশটার নাম কি বলতো? এটাকে বলে প্লেসেন্টা, ঠিক আছে? প্লেসেন্টা কি হয়, যখন বাচ্চা যখন গর্ভে থাকে কি না, তখন তার যে খাবার দাবার, সে যে খাবার দাবার খাচ্ছে, সে যে পায়খানা বাথরুম করছে, এটা কিসের কারণে করছে? এই প্লেসেন্টার মাধ্যমেই করে, সম্পূর্ণ কাজ তাদের এই প্লেসেন্টার মাধ্যমেই হয়, ঠিক আছে? আর এই যে বাচ্চারা এই থাকে কোথায় বলতো? এই জরায়ুর মধ্যে, মানে ইউট্রাসের মধ্যে একটা ব্যাগের মতো অংশ আছে যাকে আমরা কি বলি? এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে তোমার বাচ্চা থাকে, এটাকে কি বলে? বাচ্চার বিছানা বলা হয়। এখানেই বাচ্চা থাকবে, ঘুরবে ফিরবে, এদিক যাবে সেদিক যাবে, হাসবে, খেলবে, সব কিছু করবে, ঠিক আছে? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটিতে পর্দা ঝিল্লি নেই? দেখো, রাইবোজোমে কোনো রকম পর্দা ঝিল্লি নেই, বাকি তিনটাতেই তোমার পর্দা ঝিল্লি আছে, ঠিক আছে? রাইবোজোম তোমার কারেক্ট অ্যান্সার। রাইবোজোম তোমাকে বলে যে প্রোটিন সংশ্লেষণের কাজ করে। দেখো ক্রোমোপ্লাস্ট, দেখো উদ্ভিদের একটা হয়, ওখানে তিনটা জিনিস থাকে, একটা ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, একটা লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি হয়? এটাকে কিচেন অফ সেল বলা হয়, মানে কোষের রান্নাঘর ক্লোরোপ্লাস্টকে বলা হয়, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট, কেমন? দেখো একটা হয় ক্রোমোপ্লাস্ট, এ কি করে? যে আমাদের ফল ফুলে যে রং আসে কিনা, এই ক্রোমোপ্লাস্টকে সেটাকে রং প্রদান করে, ঠিক আছে? লিউকোপ্লাস্ট কি করে? এই যে ক্লোরোফিল যে রান্না তৈরি করছে, এই রান্না রান্না করা যে খাবার, সেটা কি করে? লিউকোপ্লাস্ট সংগ্রহ করে রাখে, ঠিক আছে, নিজের কাছে। ভ্যাকিউল কি হয়? ভ্যাকিউল হচ্ছে মানে কি বলবো, উদ্ভিদ দেহের রসধানী, ঠিক আছে? এখানে তোমার 80% রস থাকে, মানে জল থাকে, বাকি 20%-এ বিভিন্ন রকম এনজাইম, হরমোন, এইসব কিছু থাকে। বুঝতে পারলে? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি যদি দেখে থাকো তো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। কোথাও যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে সেই জায়গাটায় কি তুমি টাইমিংটা দিয়ে দিবা, দিয়ে আমাকে পিন করে দিও, কেমন? বাকি তোমরা পরীক্ষা দিতে যাও, দিয়ে পরীক্ষা দেওয়ার কোনো টেনশন নেই, যা আমি তোমাকে যা যা পিছনে কোশ্চেন ছিল সেখানকার যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বা রিপিট হওয়া কোশ্চেন সেগুলো তোমাকে করে দিয়েছি। আর প্লাস তুমি পড়ে তো নিশ্চয়ই ছো না, এমন তো নয় তুমি আজকেই পড়তে আসছো। তুমি যদি কোনোদিন না পড়ে থাকো, হঠাৎ করে যদি আজকে এই ক্লাস করতে আসো, তাহলে তো এটা হবে না যে তোমাকে আমি পাস করিয়ে দিব বা তোমার নাম্বার ভালো আসবে। এই ক্লাসটা জাস্ট তোমার রিভিশনের জন্য, তাই না? যে তুমি এতদিন ধরে পড়ে এসছো, পরীক্ষার আগে এসে একবার রিভিশন হয়ে যাবে ফার্স্ট। বুঝতে পারলে? তাই জন্য। তো চলো, ক্লাসটা দেখে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।